কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আজকের হরর ডোজের জন্য আপনারা তৈরি তো? আজকে শিলিগুড়ির একটি ঘটনা আপনারা শুনতে চলেছেন কিউরিও ফাইটের এই ঘোষলি কল রেকর্ডিংয়ে। মানুষ এতটা নৃশংস কিভাবে হয় সেটা আমি মাঝে মধ্যে বুঝতে পারি না। কখনো নিজের স্বার্থসিদ্ধির জন্য আপনি আপনার সন্তানকে বলি দিতে পারবেন? ঘরের মধ্যে স্তূপাকৃতি অনেক মৃতদেহ, অনেক পেঁচা, তার রক্তমাখা মাংস যদি ঢিবি করে রাখা হয় একটা পার্টিকুলার ঘরে একটা পার্টিকুলার কারণে। ঘটনাটা পুরোটা শুনুন, শুনে জানান আপনাদের কেমন লাগছে, সেই সবদি শুনবেন। একটা ব্রিজ আছে শিলিগুড়ির একটা পার্টিকুলার গ্রামে, সেখান থেকে একজন লিফট চায়। যে লিফট চায় সে কি আদৌ মানুষ? কিউরিও ফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব ভৌতিক এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান যদি, তাহলে যোগাযোগ করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। ইভেন আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাকে হেল্প করার। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। আর আজকে আমার সাথে কলে ছিল দেবজ্যোতি। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো দেবজ্যোতি। হ্যাঁ কৌস্তব, বলো। কেমন আছো? মা তারা ছেলেরা দুধে ভাতে থাকে, খুব ভালো আছি মায়ের আশীর্বাদে। তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। তোমার সাথে শেষ যখন কথা হয়েছিল তখন আমরা একটা পার্টিকুলার ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। আই থিঙ্ক জলপাইগুড়ির ঘটনা এটা, না শিলিগুড়ির? শিলিগুড়ির ঘটনা, হ্যাঁ একদম। তো এটাও আই থিঙ্ক ট্রেন থেকে স্টার্ট হয়েছিল। কিছুটা ঘটনাটা ট্রেন থেকেই শুরু, ট্রেন জার্নি দিয়েই শুরু এই ঘটনা। আচ্ছা, আমি তোমার এই যে ঘটনাটা রয়েছে, যখন আমি অ্যানালিসিস করছিলাম, বেশ মারাত্মক ভয়ের একটা ব্যাপার রয়েছে, একটা শিহরণ রয়েছে এই ঘটনাটার মাধ্যমে, যেটা আমি পেয়েছি। একদম। আমি চাই দেবজ্যোতি ঘটনাটা তুমি একদম শুরু থেকে শুরু করো এবং জানাও আমাদের যে কি হয়েছিল শিলিগুড়িতে। একদম। এই ঘটনাটা যেটা হচ্ছে খুবই ভয়ঙ্কর এবং ভৌতিক, আর এই ঘটনার জন্য একটা প্রায় অর্ধেক পাড়া ভৌতিক সমস্যার মধ্যে পড়েছিল। এই ঘটনাটা শুরু করতে গেলে আমি আবার ওই ট্রেন জার্নি দিয়ে শুরু হবে ঘটনাটা। শিলিগুড়িতে বাবার একজন শিষ্য আছেন, তো ওনার অনেকগুলি বিজনেস আছে, তার মধ্যে থেকে উনি আবার একটি নতুন বিজনেস শুরু করেন। তো সেটির উদ্বোধন এবং সেই জায়গায় ওই শোরুমেতে পূজার জন্য বাবাকে উনি রিকোয়েস্ট করেন। তো বাবা ওখানে যাচ্ছিলেন, সঙ্গে ছিলাম আমি এবং বাবার আরো দুজন শিষ্য, মোট 4 জন আর কি। আমরা ট্রেনে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো ট্রেনেতেই আমাদের সঙ্গে দেখা হয়ে যায় বাবারই একজন শিষ্যের শিষ্য, খুব বিখ্যাত একজন, কলকাতার একজন বিখ্যাত জ্যোতিষী এবং তন্ত্র সাধনা করেন বা তন্ত্র চর্চা করেন উনি। তো উনি হচ্ছেন বাবার শিষ্যের শিষ্য। তো উনি বাবাকে সঙ্গে সঙ্গে বাবার কাছে দেখতে পেয়ে আসেন, গুরুদাদু বলে প্রণাম করেন এবং উনি বলেন, আমি জানি না এটা কোনো টেলিপ্যাথি কিনা বা এটা কোনো কানেকশন আছে কিনা, আমি গত কয়েকদিন ধরেই আপনার কথা গুরুদাদু ভাবছিলাম এবং আপনার সাহায্য আমার ভীষণভাবে কামনা করছি আর কি। এটা আমার হচ্ছিল মনে মনে আর কি, আমার আপনার সাহায্য দরকার আমার। তো বাবা বললো, কি রকম সমস্যা, কি সাহায্য? তো বলে যে আমার হাতে একটি কেস এসেছে, তো যেটির প্রথমবার আমি কেসটি সমাধান করতে পারিনি প্রথম অ্যাটেম্পটে, দ্বিতীয়বার অ্যাটেম্পটে জন্য আমি যাচ্ছি শিলিগুড়িতে। তো আমি দ্বিতীয়বার অ্যাটেম্পট করার পর যদি এরকম কোনো কিছু সুরাহা না হয়, তাহলে এই জন্য গুরুদাদু কিন্তু আমাকে সাহায্য করতে হবে। বলে, কি রকম সাহায্য করতে হবে, তুমি কি
বলে যে আমি আপনার সঙ্গে তাহলে যোগাযোগ করবো, আপনি শিলিগুড়িতে কতদিন আছেন? আমি 4-5 দিন তো ওখানে আছি, ওখানে একটু যজ্ঞ আছে, একটা উদ্বোধন আছে, ওখানেতেই যজ্ঞ করে উদ্বোধন করা। বলে ঠিক আছে, আমি তো কালকেই আমার ওই ক্রিয়াটি আছে, তারপরে আপনার সঙ্গে আমি ফোনে কথা বলে নিচ্ছি। বাবা তখন বলেন যে ঠিক আছে, আমার সমস্ত আশীর্বাদ তোমার উপর রইল, তুমি মায়ের কাছে প্রার্থনা করি তুমি কাজে সফল হও, করে আমার কাছে তুমি যোগাযোগ করবে যদি কিছু দরকার পড়ে। তো চলে যায় যথারীতি। তো আমরাও ওখানে চলে যাই, ওখানে গিয়ে বাবা ওই শোরুমে ওখানে পূজা করেন, যজ্ঞ করেন, তারপরে ওখানে উদ্বোধন হয়। তারপরের দিন ওই ভদ্রলোক ফোন করেন। তো উনি ট্রেনে দিয়ে নাম্বার নিয়ে নিয়েছিলেন, ওনার কাছে কোনো যোগাযোগ ছিল না। উনি এও বলছিলেন যে আমার কাছে তো কোনো নাম্বার ছিল না, আমি কিভাবে যোগাযোগ করবো, কিন্তু দেখুন মায়ের কৃপাতেই ট্রেনে দিয়ে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। তো আমাকে বললেন যে আমি ভাবছিলাম তোমার মানে ফেসবুক অ্যাকাউন্ট সার্চ করে আমি হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবো, ভাবতেই আজকে তোমার সঙ্গে দেখা, এখানে তোমাদের সঙ্গে সকলের সঙ্গে দেখা হয়ে গেল। তো ওই ভদ্রলোক ফোন করেন বাবাকে, তো বাবার ফোনও সমস্ত ফোন আমি ধরি। তো আমি বললাম যে এরকম, ঠিক আছে চলে আসুন। বলে যার বাড়িতে গিয়েছিলেন বাবার শিষ্য, তাকে আমি ফোনটা দিলাম, ও অ্যাড্রেস বলে দিলেন উনি। বলে উনি তারপরে ওই 40-45 মিনিট পরেই উনি ওখানে চলে এলেন ওই ভদ্রলোকের বাড়িতে যেখানে আমরা ছিলাম আর কি। তো সে বলে যে দাদু একটা সমস্যা যেটা হচ্ছে, যে কেসটা আমি আপনাকে একটুখানি খুলে বলি। বলছে গত 3-4 মাস আগে আমার কলকাতার চেম্বারে একজন ভদ্রলোক আসেন, ওনার বাড়ি এই শিলিগুড়িতেই, ওনার গাড়ির ব্যবসা, উনি গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা বেচা করেন, শিলিগুড়ি থেকে কেনেন কখনো কখনো, কখনো কখনো কলকাতা থেকে কেনেন, ওনার কলকাতাতে একটি অফিস আছে। তো উনি এই শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে গিয়ে হয় ওখানে বিক্রি করেন, বা এরকম জায়গা থেকে সারা পশ্চিমবঙ্গব্যাপী ওদের মার্কেটিং ব্যাপার আছে। ওদের মেন অফিস হচ্ছে কলকাতা এবং ওনার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। তো এই ভদ্রলোক আমার কাছে আসেন, এসে বলেন যে উনি কিছু মানে অদ্ভুত ঘটনার সম্মুখীন হচ্ছেন এবং ওনাকে তন্ত্রের কিছু সাহায্য ওনাকে করতে হবে। তখন বাবা বলে কি রকম সমস্যার মধ্যে, কি রকম সমস্যা, অদ্ভুত বলতে কি ঘটনা? তখন ভদ্রলোক বলেন যে ওই যে ড্রাইভার মানে ব্যবসায়ী আর কি, গাড়ির ব্যবসায়ী, সে গাড়ি নিয়ে যে একটি গাড়ি ওর হাতে আসে, যে গাড়িটি কোনো রকম ভাবে বিক্রি করতে পারছে না, ওই গাড়িটিকে যদি ও নিজের পার্সোনাল ব্যাপারে কোনো ইউজ করে, সেখানে গাড়িটি বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। এবং আরেকটি যেটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে, ও একবার কলকাতা থেকে শিলিগুড়ি আসছিল এখানে, তো হঠাৎ করে রাত্রিবেলা ও গাড়ি চালাতে চালাতে দেখে লুকিং গ্লাসে যে ওর গাড়ির পেছনে ব্যাক সিটে কেউ একজন বসে রয়েছে। গাড়ি এসি চলছে, কেউ একজন বসে রয়েছে। ও রীতিমতো চমকে গিয়ে গাড়িটি সাইড করার পর ভালো করে আবার গাড়ি লাইট চালিয়ে দেখে, কিন্তু পেছনে কেউ নেই, গাড়ির ব্যাক সিটে কেউ ছিল না। একটা ভয় পেয়ে যায় ও। হ্যাঁ, ও দেখেছিল, ও কিন্তু দেখেছিল, কিন্তু তারপরে যখন চেক করছে ও আর কিছু নেই। ভদ্রলোক খুবই সাহসী, আর এইরকম ঘটনা ওর সঙ্গে কোনোদিন ঘটেওনি, কোনো ভৌতিক বলো ভয়ঙ্কর বলো কোনো রকম সব কোনো আইডিয়াই নেই ওর ভয়ে কিছুই নেই। ও তখন ভাবে হয়তো আমার কোনো ভুল হতে পারে, আমার দেখার ভুল, মনের ভুল, বা গাড়ি চালাচ্ছি অনেকক্ষণ ধরে, একটা বোরিংনেস আছে অনেকটা, আমার গাড়ি একা চালাচ্ছি, আমি অনেক কিছু ভাবছি, সেই জন্য হতে পারে। তো এই ব্যাপারটাকেও পুরোপুরি একটু নিজেকে সান্ত্বনা দিয়ে ও আবার শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আবার গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়ে। এরপরে যখন আরেকটা ঘটনা ঘটে, সেই দিন আর কিছু হয়নি, এরপরে যেটা হয় সেটা হচ্ছে ও বাড়িতে, ওর গ্যারাজ আছে অনেকটা, যেখানে ওই অনেকগুলো গাড়ি তো কেনা বেচা করে, গাড়ি রাখার জন্য অনেকটা জায়গা ও গ্যারাজ করে রেখে দিয়েছে। এবার ওই জায়গায় ও আরো একটি গাড়িকে সারছিল, মানে গাড়ির কাজ করছিল আর কি। তখন এই যে গাড়িটি, যে পার্টিকুলার যে গাড়িটির কথা বলছি, সেই গাড়িটির মধ্যে ও আবার ওই একজন কাউকে দেখতে পায়, দূর থেকে দেখতে পাচ্ছে যে গাড়ির মধ্যে কেউ একজন বসে রয়েছে। এইবারে কিন্তু ভয় পেয়ে গেছে, ভীষণ ভাবে ভয় পেয়ে গেছে, স্বাভাবিক। দ্বিতীয়বার হচ্ছে এরকম, দেখছে কেউ একজন বসে আছে, গাড়ির চাবি লক করা। ও তখন ওনার স্ত্রীকে ডাকেন, ওর স্ত্রী বেরিয়ে আসেন, ওনার বাবা মা আছেন, ওনারাও বেরিয়ে আসেন, সবাইকে নিয়ে লাইট টাইট জ্বালিয়ে গাড়ি খুলে দেখেন কেউ নেই। রীতিমতো কিন্তু ভদ্রলোক ভয় পেয়ে গেছেন, এবং উনি আরো কিছু জিনিস বা আরো কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে উনি কিন্তু ভয় এবং সন্তুষ্ট ছিলেন। এই মানে ওনার পুরো ফ্যামিলি এরকম ছিলেন। তো এই ভদ্রলোক বলেন, তান্ত্রিক ভদ্রলোক যে এমত অবস্থায় আমার সঙ্গে যোগাযোগ করে, তো আমি ওনাদেরকে কিছু কবজ মাদুলি দিয়েছিলাম, যেগুলি আমার গুরুদেব অর্থাৎ আপনার শিষ্যর কাছ থেকে যেগুলি আমি পেয়েছিলাম বা শিখেছিলাম, সেগুলি আমি ওনাকে দিই, কিন্তু কোনো রকম ভাবেই তারপরে কোনো সুরা হয়নি। প্রায় 3-4 মাস তো কেটে গেছে, কোনো রকম কিছু হয়নি। তো আমি গত অমাবস্যাতে আমি এসেছিলাম এখানে, এসে আমি ক্রিয়া করে গেছি, যজ্ঞ করে গেছি, এখানে বাড়ি বন্ধন করে গেছি বলে উনি যা যা ক্রিয়া করেছিলেন, উনি যা যা শিখেছিলেন সেগুলি বাবাকে বললেন আর কি তান্ত্রিক। বলেন তারপরেও কিন্তু এইটা সমস্যার সমাধান হয়নি, তারপরেও এরকম ঘটনা ঘটছিল, আবার দেখা যাচ্ছিল, এরকম হচ্ছিল।
তো দ্বিতীয়বারের কাজের জন্য আমি এই অমাবস্যার উপলক্ষে এখানে আসছিলাম, তখনই আপনাদের সঙ্গে ট্রেনে দেখা হয়। কিন্তু আমি এখানে কাজও করলাম, করার পরেও কিন্তু আবার আজকে সকালে ওরকম একটা কিছু ওরা ভয় পেয়েছে বাড়ির মধ্যে, তো সেই জন্যই আমি আপনাকে ফোন করে আমি চলে এলাম এখানে আপনার কাছে। এবার আপনাকে সাহায্য করতে হবে এই ব্যাপারটাতে, আমি তো প্রায় ফেলিও ধরে নিন। এবার আপনি ছাড়া আমি আর তো অসহায়, মানে আমার গুরুজি মানে বাবার যে শিষ্য আর কি, ওই তান্ত্রিকের যে গুরু সে মারা গেছেন, বলছে গুরুদেব তো নেই, আপনি আছেন, তো আপনি কিছু করুন। তখন বাবা বলেন ঠিক আছে তুমি ওই ভদ্রলোককে ডাকো, ওনার সঙ্গে আমি এবার কথা বলবো। তো উনি আমাদের সামনে থেকেই ওই ভদ্রলোককে ফোন করেন, ওই গাড়ির যিনি ব্যবসা করেন ওনাকে ফোন করেন। বলো ঠিক আছে আমি তো চিনি ওই বাড়ি জায়গা, আমি চলে যাচ্ছি বলে উনি আধ ঘন্টার মধ্যে উনি চলে এলেন। চলে আসার পর বাবা ওর সঙ্গে পরিচয় হওয়ার পর উনি প্রণাম করে বসেন সামনে, আমিও আছি। বাবা বলতো আমি শুনলাম তোমার ঘটনা, তোমার কি সমস্যার মধ্যে কিছুটা শুনেছি, এবার তুমি বলো আমাকে যে তুমি কি কি দেখেছিলে বা যার অবয়ব দেখেছিলে। আমি যে শুনলাম এই ভদ্রলোকের কাছ থেকে, ওর নামটা আমি বলছি না, উনি একজন খুব বিখ্যাত মানুষ, ওনার নামটা আমি বলছি না, এর মধ্যে প্রফেশনালি বলা উচিত হবে না। তো ওর কাছ থেকে আমি শুনলাম সেটা হচ্ছে যে তুমি কারোর অবয়ব দেখেছিলে গাড়ির মধ্যে, তুমি কি কোনো ছেলে মানে পুরুষ না নারীর অবয়ব দেখেছিলেন? তখনই ভদ্রলোক বললেন বাবা না, আমি একজন, কিছুটা মনে হয়েছে নারী, আমি তো স্পষ্ট দেখিনি, যেন মনে হয়েছে কেউ একজন বসে রয়েছে, আর সেটি যেন মনে হয়েছে নারী। এবং বাবা বলছে আরো কিছু ঘটনা আপনাকে আমি শোনাতে চাই। বলে হ্যাঁ বলো, নির্ভয় বলো কি ঘটনা। বলছে আমার বাড়ির আশেপাশে মাঝে মধ্যে কান্নার শব্দ পাওয়া যায় এবং কোনো মহিলা কাউকে ডাকার শব্দ শোনা যায়, হ্যাঁ আমি আসছি বা যাচ্ছি বা যাবো, আমাকে নিয়ে যাও, এইরকম টাইপের কিছু কিছু কথা আমরা শুনতে পাই। শুধু আমরা নয়, এবং আমাদের এই বাড়ির আশেপাশে অন্তত 7 থেকে 8টা ফ্যামিলি রয়েছে, বাড়ি রয়েছে, তারা অনেকেই কোনো না কোনো ভাবে তারা ভয় পায়। ভয় পায় মানে কি রকম ভয় পায়? প্রত্যেকের বাড়িতে কি এরকম দেখা যায় কাউকে? বলে এরকম কিছু কিছু ঘটনা আমরা তো শুনেছি। আমার এটা প্রত্যক্ষ করা ঘটনা হচ্ছে, আমার নিজস্ব হয়েছে এইটা। এবং আমার একটা বাচ্চা রয়েছে, 6-7 বছরের বাচ্চা ছেলে আছে, সে একবার বাথরুমে ঢুকেছিল, সে তো মানে ভয়ে মানে চিৎকার করছিল বাথরুমের মধ্যে ঢুকে, যে কাউকে একজনকে দেখেছে এরকম একটা ভয় করছিল। যে বাচ্চা আমরা খুব একটা গুরুত্ব দিইনি, হয়তো ভুল হয়েছে, কিন্তু তারপরে যখন আমাদের সঙ্গে আমরাও এরকম ঘটনার সম্মুখীন হতে শুরু করলাম, তো আমরাও এই বিষয়টাকে কিন্তু খুবই গুরুত্ব দিয়ে দেখা শুরু করলাম যে না, এটা কিছু একটা ব্যাপার ঘটছে। বাবা এবার বলছেন যে ঠিক আছে তুমি বলো তো এবার আরো আশেপাশের যারা মানুষজন যে রয়েছে বলছে যারা ভয় পাচ্ছে, কি হয়েছে, তারা কি ভয় পাচ্ছে। বলে ধরুন আমি একটা ঘটনা বলছি আপনাকে, যে এই আমাদের একটি পাশের ছেলে আছে, ও রাত্রিবেলা বাড়ি ফেরে, ও ক্যামেরা মানে ফটোগ্রাফি কাজ করে, বিয়ে বাড়িতে ফটোগ্রাফি করে, অনেকটা রাত্রেও বাড়ি ফেরে। তো আমাদের এই মেন রাস্তা থেকে গলিটা আপনি দেখলেন যে আসতে দেখবেন ওখানেতে যে গলিটা হচ্ছে আমাদের মেন রাস্তা থেকে ভেতরে আসতে অনেকটা মানে কি বলবো ঘিঞ্জি এরিয়া, মেন রাস্তা থেকে অনেক ঘিঞ্জি এরিয়া, অনেকটা ভেতরে, প্রায় 3 কিলোমিটার ভেতরে আসতে হবে, খুব সরু রাস্তা, ওই রাস্তা ধরে আসতে হবে। এবং লোকালিটির মধ্যে বলছে, আপনি লোকালিটির মধ্যে, আপনি যদি যান ওখানে দেখতে পাবেন লোকালিটির মধ্যে। তো ওইখানে ওই রাস্তা দিয়ে ওই ছেলেটি আসছে, আমাদের পাশের বাড়ির একটি ছেলে, রাত্রিবেলা। তো সে হঠাৎ করে এরকম রাস্তার মাঝখানে কোনো একজন মহিলাকে দেখে এবং ভয়ঙ্কর একটা তার রূপ দেখতে পায়, মানে একটা ভয়ের একটা ব্যাপার দেখতে পায়, মানে যেমন ভৌতিক ব্যাপার দেখতে পেয়ে ওখানে গাড়ি নিয়ে পড়ে যায়, খুব চোট পায়, হাতে পায়ে লাগে। ও তারপরে জাগমাগ করে ওখান থেকে উঠে গাড়ি চালিয়ে বাড়ি এসে চেঁচামেচি করে, রাত্রিবেলা এমন চেঁচামেচি করে ডাকে যে আমরা ওখান থেকে শুনতে পাই, এবং আমরা বাইরে বেরোই, দেখি তার রক্তারক্তি কাণ্ড, হাত পা ছিঁড়ে গেছে। বলো কি হয়েছিল? বলো না, আমি এখন কেউ দাঁড়িয়েছিল ওখানেতে, তো আমি ওখান থেকে ক্রস করার সময় পড়ে যাই, হঠাৎ করে পড়ে গিয়ে যা হোক করে আমি গাড়িটা নিয়ে আমি উঠে চলে এসেছি। বলে এরকম ঘটনা আমাদের ওখানে পাড়ায় মানুষজনদের সঙ্গে ঘটছেই। বলে ঠিক আছে, আজকে বিকেলে, বাবা বললেন যে আজকে বিকেলে তাহলে আমি ওখানে যাব, তোমাদের বাড়িতে যাব, একবার গিয়ে দেখবো যদি কিছু করা যায়। বলে বাবা, আমি এবং আরো যারা ছিলেন প্রত্যেকে, এবং যাদের বাড়িতে আমরা গিয়েছিলাম বাবার শিষ্য, সকলে মিলে আমরা ওই ভদ্রলোকের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি বিকেল। ওখানে যাওয়া হয়, বাবা ওখানে সব ঘুরে দেখেন। এবার তোমাকে আমি বলি কৌস্তব, সেটা হচ্ছে ওখানে আমি গিয়ে মানে এমন কোনো কিছু ভয়ের ব্যাপার বুঝতে পারিনি, মানে একটা জায়গায় ভৌতিক পাড়া যাকে বলে, আমার মনে সেরকম হচ্ছিল কথা শুনে, যে এরকম একটা ভৌতিক ঘটনা করছে পাড়ার মধ্যে, দেখে মনে হবে গা ছমছম একটা ব্যাপার। আমি কিন্তু সেরকম বুঝতে পারি না, একদম টিপটপ পাড়া,
সুন্দর 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 বাড়ি, এবং ওই যে বাড়িটির মধ্যে যারা ভয় পাচ্ছিল ওখানেও আমার কোনো দেখে আসতে ভয় লাগবে না, এরকম একটা জায়গা। তো আমি ঢুকলাম, বাবা সেখানে বাবার সঙ্গে গেলাম আমরা, সমস্ত কিছু বাবা সমস্ত কিছু দেখলেন। দেখার পর বাবা বললেন, ঠিক আছে, এই যে তোমার যে ঘটনাগুলো ঘটছে তোমাকে জানতে হবে যে কেন ঘটছে, কি কারণ আছে, আমাকে আগে জানতে হবে। আমি এর জন্য এখানে একটা ক্রিয়া করব, এবং তোমার যাতে এই সমস্যা না ফেস করতে হয় তার জন্য আমি তারপরে ক্রিয়া করব ওই দিনই, অর্থাৎ কালকে, আগামীকাল আমি তোমাকে বলে যাচ্ছি। বলে বাবা একটু সময় বলে দেন যে এই সময় আমরা আসবো, তুমি কিছু সামগ্রী আমি বলে দিচ্ছি যেগুলি নোট করো, সেই সামগ্রীগুলো রেডি করে রাখবে। তো কিছু সামগ্রী তার মধ্যে থেকে ওই যে আগের দুবার তান্ত্রিক ভদ্রলোক যজ্ঞ করেছিলেন, কাঠ টাটে সব অনেক কিছু বেঁচেছিল, মানে বাকি ছিল, সেগুলো রয়ে গেছে। বাকি যেগুলো ছিল বাবা আরো কিছু নোট ডাউন করে দিলেন, সেগুলি ভদ্রলোককে বললেন জোগাড় করে রাখতে। বললো ঠিক আছে বাবা, আমি যেগুলো জোগাড় করে রাখবো। বলে পরদিন হয়ে গেছে, পরদিন আমরা একটু বিকেল মানে ওই 3:30-র মধ্যে আমরা বেরিয়ে পড়ি এই বাবা শিষ্যের বাড়ি থেকে ওই ভদ্রলোকের ব্যবসায়ী বাড়ির উদ্দেশ্যে। তো ওখানে আমরা পৌঁছে যাই 4:10-15 নাগাদ এরকম পৌঁছে যাই, তখন ভালোই রোদ্দুর রয়েছে। আমরা পৌঁছে যাই ওখানে, গিয়ে ওখানে আমরা বসা হয়, বসে এবার কথা বলা শুরু হয় সবার সঙ্গে, নানা রকম ভাবে এটা সেটা পরিচয় হচ্ছে সবার সঙ্গে। এবং এই বাড়ির আশেপাশে 2-1 জনকে যারা এরকম ভয় পেয়েছিল ওই ভদ্রলোক বলে রেখেছিল যেরকম একজন আসছেন, খুব মানে বয়স্ক মানুষ এবং একজন খুব সাধক, তন্ত্র সাধক, এবং উনি বামদেবের ঘরানার একজন। তো ওটা শুনে বাবার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওনারা সবাই আসেন, এবং ওনারা জানতেন যে ওখানে একটা যজ্ঞ হবে, সেই আশা নিয়েও আসেন যে এরকম সমস্যা থেকে মুক্ত হবে আমরা। তো ওরা সবাই আসে, সবার সঙ্গে পরিচয় হয়, কথা হচ্ছে বাবার সঙ্গে, সবাই আমি বসে শুনছি। তো তারপরে আস্তে আস্তে এবার সন্ধ্যের দিকে এগোচ্ছে, তখন বাবা এবার এই সামগ্রীগুলো নিয়ে দেখতে শুরু করলেন যে কি কি সামগ্রী এনেছে না এনেছে, এগুলো বাবা গুছোতে শুরু করলেন। যজ্ঞের কাজ শুরু করবেন তার আগে উনি এবার এক এক করে বার করছেন। এবার তার মধ্যে থেকে একটি জিনিস আছে অগুরু, তুমি শুনে থাকবে, যেগুলি ওই সেন্টের মতো জিনিস হয়, ওটা বিভিন্ন পূজার ক্ষেত্রে কাজে লাগে, অগুরু। সেই অগুরুটি বাবা কোথায়, অগুরু লিখেছিলাম না আমি? বলে হ্যাঁ লিখেছিল, হ্যাঁ তো লেখা ছিল। তো কোনো রকম ভাবে দশকর্মার দোকানের ভদ্রলোক ওটি দিতে মিস করে যায়, এই অগুরুটি দিতে মিস করে যায়। তখন বলে এই যেটা তো মিস হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, তাহলে আমি কি আনতে যাবো? বাবাকে তখন বলে না, তোমাকে যেতে হবে না, তুমি এখানে থাকো, তোমাকে বেরোতে হবে না। তখন আমি বললাম যে আমি যাবো। বললো হ্যাঁ যাও। কিসে যাবে? আমি বললাম তো ওই দাদার বাইক দেখলাম, গ্যারেজে বাইক আছে, বাইক নিয়ে তাহলে একজনকে নিয়ে আমি যাচ্ছি। বললো সাবধানে যাবে, আমাকে বাবা বলে দিলেন। তো আমি ভদ্রলোকের কাছ থেকে বাইক, উনি আমাকে চাবিটা দিলেন। এবার আমি বাইক নিয়ে আমার বাবার ওই শিষ্য একজন যে ছিলেন সঙ্গে, তাকে চাপিয়ে বেরিয়েছি। ওটা প্রায় 7টা 7:30 এরকম হয়ে গেছে, অনেকটা সন্ধ্যে হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করে দিলাম কোনখানে দোকানটা আছে, উনি বলে দিলেন, এবং আমিও তারপরে জিজ্ঞাসা করে পৌঁছে গেছি। স্প্লেন্ডার বাইক ছিল। ওখানে পৌঁছে যাওয়ার পর অগুরু কিনলাম, কিনে নিয়ে এবার ফিরছি আমি। ফেরার মধ্যে আমি বললাম মেন রাস্তা থেকে প্রায় 3 কিলোমিটার হচ্ছে ওই ঘিঞ্জি রাস্তা, আর ঠিক কিছুটা ঢোকার পরেই একটা পোল মতো পড়ে, মানে একটা ছোট কালভার্ট আছে, সেখানে একটা পোল, ওই পোলে উঠবো এরকম একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি ওই পোলটা শেষ হচ্ছে, ওখানে একজন কোনো লম্বা মতো কোনো ভদ্র মহিলা বা অল্প বয়সের কোনো মহিলা দাঁড়িয়ে রয়েছেন, বিবাহিত, দূর থেকে আমি দেখতে পাচ্ছি। তো আমি গিয়ে হাত দেখাচ্ছেন আমাদেরকে, আমি যত এগোচ্ছি আমাকে হাত দেখিয়ে দাঁড় করানোর জন্য বলছে। এবার আমার পিছনে যে বাবার ওই শিষ্য বসেছিলেন, তো আমি বললাম কি ব্যাপার বলো তো, উনি হাত দেখাচ্ছেন, এখানে কিছু গন্ডগোল নয় তো? তো উনি বললেন এই তো পাড়ার মধ্যে এখানে ঘিঞ্জি এরিয়া, এত বাড়ি রয়েছে, এত এখানে কি ভয় হবে, দাঁড়াও দেখি কি প্রবলেম পড়তে পারে। দাঁড়িয়ে পড়েছি, বলে কি আর হবে, দাঁড়ালাম। দাঁড়ানোর পর আমাকে মুখের দিকে ভালো করে দেখেন, আমি বলুন কিছু বলবেন? তখন আমাদেরকে ভালো করে দেখার পর আপনারা বলেন যে কালকে কি ওই ভদ্রলোকের নাম বলেন, ওই যে ব্যবসায়ী, গাড়ির ব্যবসায়ী, ওনার বাড়িতে এসেছিলেন? তো আমি চমকে গিয়ে গেলাম, কেন? বললো আমার ওখানেই বাড়ি, তো আমি যাচ্ছিলাম, আমার পা মুচকে গেছে, খুব পায়ে কষ্ট হচ্ছে, এখানে টোটো তো খুব একটা আসে না, একটু আমাকে প্লিজ একটু নামিয়ে দেবেন ওখানে। আপনি এখানে দুজন তো আমরা অলরেডি আছি, আপনি একজন মহিলা, এখানে আমরা ছেলেরা রয়েছি, আপনার অসুবিধা যদি না হয় আপনাকে নামিয়ে দিচ্ছি, আপনি পরিচিত ওনার নাম বলছেন, আপনার কোনো অসুবিধা নেই? তো বললেন আমার তো কোনো উপায় নেই, আমাকে তো যেতে হবে, এখানে টোটো নিয়ে আমি হেঁটে যেতে পারছিলাম, একটা পরিস্থিতি হয়ে গেছে। তো উনি বাধ্য হয়েই বললেন ঠিক আছে বসুন, আমি দিদি বলি কথা বললাম ওনাকে, বলে বসুন বলে ওনাকে আমরা গাড়িতে তুললাম, আমি তুলে নিয়ে এবার এগিয়ে এলাম। আর ওই যে যার বাড়িতে আমরা যাচ্ছিলাম, যার বাড়িতে কাজটা হচ্ছে, তার বাড়ি থেকে 2-3টে বাড়ি আগেই আমাকে বলেন এখানে দাঁড়ান ভাই। আমি দাঁড়িয়ে গেলাম, বললো আমার এইটাই বাড়ি, বলে পুকুর মতো আছে ছোট বাড়ির পাশটাতে, আর ওই বাড়ির মধ্যে ও ঢুকে গেল, বলে অনেক ধন্যবাদ, বলে ঢুকে গেল। তারপর আমি গাড়ি নিয়ে যথারীতি চলে এলাম, গিয়ে গাড়িটা ওর গ্যারেজে পার্ক করে দিয়ে আমি উপরে গিয়ে অগুরুটো দিয়ে দিলাম, দিয়ে ওখানে দেখলাম ওরা যজ্ঞের সমস্ত কিছু আয়োজন শুরু হয়ে গেছে, ভদ্রলোক ওখানে বাবা পাশে বসে আছে। আমি আর এই ঘটনাটা ওখানে বলিনি,
এটা মাথা থেকে বেরিয়েছে, এটা কি বলবো ওখানে, পরে বলবো, সবাই রয়েছে ওখানে, তো বলাটা ঠিক নয়। তো তারপরে এবার যজ্ঞর কাজ সেদিনের মতো শুরু হয়। শুরু হওয়ার পর এবার কিছুটা রাত্রি হবে, যজ্ঞের শুরুর আগে আর কি, মানে যজ্ঞের পুজো তখন চলছে, পূজার পরে একটা চক্রানুষ্ঠান হয়, তন্ত্রের বিশেষ ক্রিয়া। তো চক্রানুষ্ঠানের সময় তো বাবা এবার ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলতে শুরু করেন। আচ্ছা তুমি আমাকে একটু বলো তো, যে এই যে তোমার গাড়ির যে ঘটনাগুলি ঘটছে, এই গাড়ির ঘটনার জন্য তুমি এই গাড়ি করে কোনো দুরারোগ্য কোনো রোগীকে কোথাও নিয়ে গিয়েছিলে চিকিৎসার জন্য, বা তোমার গাড়িতে কি কেউ কোনো রোগী মারা গিয়েছিল, এরকম কি ঘটনা ঘটেছে? বললেন অনেকক্ষণ চিন্তা করে, না বাবা মারা তো যাননি, কিন্তু একটি ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে আমরা তখন ওই আরো যারা ভদ্রলোক ছিল পাশের বাড়ি থেকে ছিলেন তাদের দিকেও দু একবার তাকিয়ে নিলেন আর কি। তাকিয়ে নিয়ে বলেন, আমরা একটি সমস্যা যেটা আমরা আন্দাজ করছি, অনুমান করছি, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, আপনাকে এটা বলছি। বলে হ্যাঁ বলো, নির্ভয় বলো, কি ঘটনা? বলছে গত বছর আমাদের এই 3-4টে বাড়ির আগে একটি বাড়ি রয়েছে, সেই বাড়ির একটি মেয়ে আর কি, ওর বিবাহ হয়েছিল, কলকাতাতে বিয়ে হয়েছিল। তো মেয়েটি এখানে থাকতো, এখানে সুসাইড করে হঠাৎ করে গায়ে আগুন দিয়ে। হঠাৎ করে আমরা দুপুর বেলা শুনতে পাই যে এরকম চিৎকার শুনতে পাই, আর্তনাদ। হ্যাঁ তারপর তো এবার হ্যাঁ আত্মহত্যা করেছিল গায়ে আগুন দিয়ে। তো হঠাৎ করে আমরা দুপুরবেলা তোমার শুনতে পাই, আর্তনাদ শুনতে পাই। শুনতে গিয়ে সবাই আশেপাশের বাড়ির লোকেরা, পাড়ার লোকেরা সেখানে জড়ো হয়। জড়ো হওয়ার পর ওই ভদ্র মহিলাকে নিয়ে, আমরা আমার বোন বলতাম, তাকে নিয়ে এবার আমার গাড়ির ওখানে, গাড়ির ব্যবসায় আমার গাড়ি গ্যারেজে রাখা থাকে, অন্য অ্যাম্বুলেন্স রাখার থেকে আমি দেখলাম যে আমার গাড়ি নিয়ে গেলে তাড়াতাড়ি চিকিৎসাটা পাওয়া যাবে। অনেকটা পরিমাণ বাড়ানো হয়ে গেছিল, শরীর পুড়ে গিয়েছিল অনেকটা শরীরে। তো আমি ওই গাড়ির মধ্যে তাকে তুলি, সঙ্গে সঙ্গে গ্যারেজ থেকে গাড়ি বার করে গাড়িতে করে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে ও 2-1 দিন পরেই মারা যায়। এই ঘটনাটাই হয়েছিল। এছাড়া কোনো রকম কোনো রুগী বলুন বা এরকম কোনো আমি নিয়ে যাইনি। এবার দেখুন, কোন আমার তো গাড়িটা ভাড়াও খাটাই আমি, এবার ভাড়ায় কোনো রুগী নিয়ে গেছিল কিনা স্যার জানা নেই, তবে আমার যতটা ধারণা এরকম কোনো রুগী নিয়েও যায়নি বা কেউ মারা যায়নি। ওই একটি ঘটনা যেটা হয়েছিল, ওই নিয়ে গিয়েছিলাম ওই পোড়া বোনটিকে, তারপরে সে মারা যায়। বললো আচ্ছা এইরকম ঘটনা? বললো হ্যাঁ। বলে এবারে ওই যে ছেলেটি পড়ে গিয়েছিল, যে ফটোগ্রাফার বললাম, যে বিয়ে বাড়ি মানে কাজ করে আর কি, ফটোগ্রাফি করে, তো ওই ছেলেটিও ছিল ওখানে। তখন বললো কে পড়ে গিয়েছিল গাড়ি নিয়ে, কে এখানে আছে? বললো হ্যাঁ এই যে ছেলেটি। আর ছেলেটির নাম হচ্ছে, ওর নাম হচ্ছে কুনাল। তো ও এসে বসলো, ওকে বললো যে আচ্ছা তুমি কি হয়েছিল বলো তো, রাত্রিবেলা তুমি কি দেখেছিলে? বলে এরকম আমি আসছিলাম, তো আমি কিন্তু শুনছি, আমি কিন্তু এর মধ্যে একটা জিনিস নোটিস অলরেডি করে নিয়েছি, কেননা বাবার সঙ্গে থেকে বলো বা একটা তো অভিজ্ঞতা হয়েছে, আমার রীতিমতো একটু হলেও ভয় একটা তৈরি হয়েছে। আমি সেটা কেন পরে বলছি। তো বলো তুমি কি দেখেছিলে বলো তো? বললো আপনি তো এসছেন এখানে, দেখেছেন না আমাদের মেন রাস্তা থেকে কিছুটা এসে একটা পোল রয়েছে, তো ওখানে রাত্রিবেলা আমি যাচ্ছিলাম, দেখি একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছেন, দূর থেকে দেখতে পাই ভদ্রমহিলা, মানে আবঝা দেখতে পাই। হঠাৎ করে দেখি সেটি মানে ধূপ, মানে জ্বলতে জ্বলতে যেমন ধূপের ধোঁয়া উপর দিকে ওঠে, ঠিক ওই অবয়বটি ধোঁয়ার মতো ঠিক মিশে যায়। আমি দূর থেকে তার কাছে যাওয়ার আগেই ওটা আমি দেখতে পাচ্ছি যে ধোঁয়ার মতো উবে যাচ্ছে। এইবার উবে যাওয়ার পর আমি খুব ভয় পেয়ে যাওয়ার পর আমি গাড়ি নিয়ে পড়ে যাই হঠাৎ করে, মানে এতটাই ভয় পেয়ে যাই যে আমি পড়ে যাই। আচ্ছা, বলে আচ্ছা এরকম কেস। এইটা শোনা মাত্র এই পোলের কাছে যে ঘটনাটা, আমি এই যে পোলের যে ঘটনাটা আমি ও যে বললো যে পোলের কাছে যে পড়ে গিয়েছিল গাড়ি নিয়ে, বাবাকে যখন বললো, তখন ওইটা শুনে কিন্তু আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে আমার সঙ্গে যে গাড়ি, আমার সঙ্গে তো কিছুক্ষণ আগে ওটা হলো, একজন আমার থেকে লিফট চাইলেন ওই জায়গায় পোল থেকে, আমি সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যিনি গিয়েছিলেন বাবার শিষ্য, আমি তার মুখের দিকে তাকালাম। তার মুখের দিকে তাকাতেই তো মানে সেও আমার দিকে তাকাচ্ছে, আমি ভয় পেয়ে গেছি রীতিমতো, সত্যি বলছি, এটা ভয়ঙ্কর ভয়। আমি তখন ভয়ে ভয়ে গলাতেই বাবাকে বলি আমি একটা কথা বলবো। বাবা আমার দিকে তাকিয়ে বলে খুব দরকার, মানে খুব দরকারি কথা কোনো? আমি বললাম হ্যাঁ এই ঘটনা সম্পর্কিত। কি হয়েছে? আমি এই অগরু যখন আনতে যাচ্ছিলাম বা আনার সময় আর কি, তখন ওই যে কুণালদা যেখানে বললেন আর কি, ওই পোলেতে উনি একজন কাউকে দেখেছিলেন, তো ওখানেতে একজন আমাদের কাছ থেকে, আমি আর ওই দাদা যখন ফিরছিলাম, একজন আমাদেরকে হাত দেখিয়ে দাঁড় করিয়ে আমাদেরকে বলেন যে পা মুচকে গেছে, একটু নিয়ে যাওয়া যাবে? আমি ওই দাদার নাম করেই বলেন যে আমার বাড়ির পাশেই বাড়ি,
তো নিয়ে যাওয়া যাবে। আমি ওনাকে নিয়ে এসে না ভাই এই 2-3টে বাড়ির আগে পুকুরে যে রয়েছে পাশের বাড়িটিতে ঢুকলাম। আমি তখন ওই দাদাকে বললাম, ওই যে আপনাদের বাড়ির ওখানে যে পুকুর রয়েছে, ওই ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বলছে, মানে কি বলছো তুমি? তখন ওই বাবা যে শিষ্য ছিল ও বলছে, হ্যাঁ আমাদেরকে তো ওখানেই তো নামালো। আমি বাড়ির মধ্যে ঢুকলো, লম্বা করে, খুব লম্বা করে, রোগা করে, ফর্সা করে এবং খুব মিষ্টি গলা। বলছে এটা কি করে হতে পারে? এবার কুণালও চমকে গেছে, বলছে না এটা কি করে হবে, এই বাড়িতে তো কোনো এ নেই। আর ওর তো আপনি যার কথা এ বলছেন ওকেই তো আমরা পুকুরে গিয়েছিল, ওকে নিয়ে গিয়েছিলাম আমরা, ও মারা গেছে আগের বছর। এইটা শোনার পর তো মানে তুমি বুঝতে পারছো আমার কি হতে পারে। মৃত ব্যক্তিকে লিফট দিয়েছো, বুঝতেও পারোনি? কোন রকম আমরা দুজন, আমি একা নয়, আমরা দুজন ছিলাম বাইক। আমার সঙ্গে যদি আমি একা থাকতাম আলাদা একটা জিনিস হতো, আমি ঘটনা অন্য কিছু করতে পারতো, কিন্তু আমরা দুজন ছিলাম সেখানেতে, আমরা দুজনই রীতিমতো ভয় পেয়ে গেছি। এবং আমি ওই ঘটনাটা যখন শুনলাম, মানে তুমি বিশ্বাস করবে না, আমি এখন তোমাকে বলছি আমার রীতিমতো ভয় লাগছে আর কি, একটা চিন্তা করে। ভয়ঙ্কর একটা ব্যাপার, মানে আমি ভাবলেও এটা আমার জীবনের একটা অন্যতম ভয়ঙ্কর ঘটনার মধ্যে এটা একটা। কারণ হচ্ছে এই ঘটনাটা আমি নিজে ভুলতে পারি না আর কি, সত্যি কথা বলতে। চোখ বুঝলে আমার মনে পড়ে, এবং আমি রাত্রে বাইক নিয়ে কোথাও গেলেও এখনো ওইটা আমার খুব তাড়া করে বেড়ায় ভীষণ ভাবে। তো বাবা আমার দিকে তাকিয়ে বলে, তাই নাকি? হ্যাঁ। বলে ওখানে ওই দিনের মতো কাজ সম্পূর্ণ হয়। সম্পূর্ণ হওয়ার পর বলেন যে আচ্ছা এই কাজটা আমি একটা বিশেষ কাজ করব, আরো 3 দিন পর, আমি আজকে যে কাজটা করছি এটা 3 দিন পর আমি আরেকটি কাজ করব। আর বাবা বলেন তাহলে কোথায় থাকবেন? বাবা বললাম আমি এই বাড়িতেই থাকবো, অর্থাৎ এখনই থাকবো। তো এবার বাবা যে বাড়ি শিষ্যর বাড়িতে গিয়েছিলেন, যা শোরুম উদ্বোধন করতেন, উনি ফিরে গেলেন রাত্রি কাজ শেষ হওয়ার পর, আমরা ওখানেই থেকে গেলাম। থেকে যাওয়ার পর আমি তো রীতিমতো ভয়ের মধ্যে রয়েছি যে আমি এখানেতে এরকম ঘটলো, এই 2-3টে বাড়ির পরে এরকম এসে ঢুকলো যাকে আমি নিয়ে এসেছি। আমার তো রীতিমতো ঘুম হচ্ছে না, আমি বাবার পাশে ছিলাম, বাবার পাশেই শুয়েছিলাম। তো পরদিন সকালবেলা উঠলাম, কথাবার্তা হচ্ছে। এবার বাবার সঙ্গে বাবা জিজ্ঞাসা করেন যে কি হয়েছিল একটু বলো তো, ওই পোড়া কেন সুসাইড করেছিল, কেন আত্মহত্যা করেছিল, বা কি হয়েছিল ঘটনাটা একটু বলো। তখন ইতিমধ্যে আবার একজন ভদ্র মহিলা আছেন, ওনাদেরই বাসের বাড়ি, উনি আসেন। উনি রাত্রে আসতে পারেননি, উনি সকালে আসছিলেন বাবার সঙ্গে দেখা করতে। তখন বাবা পরিচয় করেছে, বলছে ইনিও খুব ভয় পাচ্ছেন, বা ওই লাস্ট 5-6 মাস, ওই ঘটনার 5-6 মাস উনি এখানে ছিলেনই না, উনি ওনার বাপের বাড়ি চলে গিয়েছিলেন এই ভদ্র মহিলা। কি হয়েছিল তোমার সঙ্গে? বলে আমরা হঠাৎ করে ওই দিন মহালয়া ছিল, মহালয়ার দুপুরবেলা হঠাৎ করেই আমরা খেতে বসেছিলাম, তো শুনতে পাই এরকম আর্তনাদ চলছে, ওই বাড়ি থেকে চেঁচামেচি আসছে। সবাই বলে ছুটে যাই, আমি ছুটে গিয়ে দেখি যে ওই যে বোনটি ছিল সেই পাশের এই পুকুরেতে, মানে অর্ধেক ঠিক গলা অব্দি ডুবে রয়েছে। এবার আমাকে বলছে আমাকে তোলো, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে তোলো। তার আগে সবাই শুনতে পাই যে ও গায়ে আগুন দিয়েছিল, মানে ভদ্র মহিলা ওই গায়ে আগুন দিয়ে পর না সহ্য করতে পারেনি আর, সহ্য করতে না পেরে পাশের পুকুরে ঝাঁপ দিয়ে দিয়েছিল। মানে জ্বালা সহ্য করতে না পেরে, মানে আগুনের তো ধরে যায়, কেরোসিন ঢেলেছিল গায়ে, তো ওটা সহ্য করতে না পেরে ওই পাশের পুকুরে ঝাঁপ দিয়ে দেয়। ঝাঁপ দিয়ে দেওয়ার পর ওখানেই ছিল। এবার শাড়ি টাড়ি সমস্ত পুড়ে গেছে। তো এবার সকলে, যারা ছেলেরা ছিল সকলে ওকে তুলতে যায়, হসপিটালে নিয়ে যাবে বলে। তখন বলে দাদা আমাকে তোমরা নিয়ে আসো না, তোমরা সবাই আছো, আমার তো একটা লজ্জা করছে, আমার তো শাড়ি টাড়ি কিছু নেই, শরীরে পুড়ে গেছে সবটাই। তখন ওই মহিলা আসেন, ভদ্র মহিলা, যিনি সকালবেলা এখন দেখা করতে এসছেন আর কি। তো উনি এসে ওনাকে তোলেন, হাত ধরে তোলেন এরকম করে। বলছে ওই ভদ্রমহিলা বলছেন আমি ওই হাত ধরে আমার হাতটা বাড়াই, নিচে থেকে হাত বাড়ি, ও আমার হাতটাকে, এবার হাতটা যখনই তুলেছে বলছে, হাতটা দেখে বলছে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি, পুরো একদম মাংস, মানে যাকে বলে পুড়ে গেছে একদম হাতটা, মানে একদম বার্ন হয়ে গেছে পুরো। বলছে ওই তাই হাড়, মানে হাড় দেখা যাচ্ছে এরকম ওপরের অংশে কিছুটা একটা জায়গায়। বলছে আমি ধরে তাকে এইভাবে তুলে আনি, তুলে আনার পর ওকে তো ওই গাড়িটি করে ওখানে নিয়ে যাওয়া হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর কিছুদিন পর ও মারা যায় আর কি। বলছি এই ঘটনার পর থেকে বলছি আমি যখনই রাত্রিবেলা চোখ বুঝছি বা একা থাকছি, আমাকে যেন মনে হচ্ছে আমাকে বৌদি বাঁচাও বলে এরকম করে কেউ হাত বাড়াচ্ছে। ভদ্র মহিলাকে, ওই যিনি সুসাইড করেছেন, আত্মহত্যা করেছেন পুড়ে, ওকে বৌদি বলে সম্বোধন করতেন আগে থেকেই, যেহেতু পাড়ার আর কি। বৌদি আমায় বাঁচাও এরকম ভাবে। ও সেই জন্য এতই সমস্যার মধ্যে পড়ছিল যে ও এখানে রইলই না, ও প্রায় 3-4 মাস 5 মাস ও বাপের বাড়ি চলে গিয়েছিল এখান থেকে ভদ্র মহিলা ভয়ে। তারপরে আবার ফিরে আসার পরেও নানা রকমের পোড়া গন্ধ, ওই দিন যে একটা পোড়া গন্ধ ওখান থেকে পেয়েছিল, বলছে এই পোড়া গন্ধটা আমি এখনো পাই, প্রায় এটা ঘটে আমার সঙ্গে। আর আমার খালি মনে হয় যে কেউ হাত বাড়িয়ে আমাকে ডাকছে এরকম ভাবে।
এই ঘটনা ঘটে এবং তার সঙ্গে সঙ্গে আরো হয় যে ওদের বাড়ির আশেপাশে ওই যে মহিলাটি, ওই যে মানে যিনি আত্মহত্যা করেছিলেন আর কি উড়ে গিয়ে, ওই যে কষ্টে যে কাঁদছিলেন উনি, ওই যে কাঁদছিলেন, কান্নার শব্দ কিন্তু প্রত্যেকে শুনতে পেত। আচ্ছা, আমি বললাম আমি তো রীতিমতো ভয় পেয়ে আছি আগের দিন রাত্রির থেকে ভয়ঙ্কর ভাবে। বাবা সব শুনলেন, বললেন ঠিক আছে, আচ্ছা তারপর এবার বলো উনি আত্মহত্যা করেছিলেন কেন, এটা তোমরা কি মানে জানলে কি করে, জেনেছো তোমরা কেন আত্মহত্যা করেছিল? তখন ওই ভদ্রলোক যার বাড়িতে আমরা গেছি, যার বাড়িতে কাজটি হচ্ছে, ওই ভদ্রলোক এগিয়ে এসে বলেন যে হ্যাঁ এরকম আমরা একটা শুনেছিলাম যে এরকম ওর বিয়ে হয়েছিল কলকাতাতেই, প্রেম করে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর ওখানে খুব একটা শ্বশুর বাড়িতে ভালো ছিল না মানে অত্যাচার করতো, প্রেম করে বিয়ে হয়েছিল, বাড়ি থেকে মেনে নেয়নি, সেই জন্য ছেলের বাড়ি থেকে তার শ্বশুর শাশুড়ি এবং ননদ খুব অত্যাচার করতো, মেয়েটিকে মারধর করতো। এবং মেয়েটির যেটা শুনতে মানে এ হয়েছিল, মেয়েটি নাচ করতো আর কি, মানে খুব ভালো নৃত্যশিল্পী ছিল, নাচ টাচ দিয়ে অনেক দূর এগিয়েও ছিল। এবং ওনাদের বলছিলাম না যে একটি শব্দ পাওয়া যায় নুপুরের শব্দ, যে শব্দটা মহিলারা পায়ে বাঁধে না, মানে এমনি যারা বাড়ির মধ্যে যারা মানে সাধারণভাবে পায়ে নুপুর পরে থাকে সেই নুপুরের আওয়াজ না, একটা বোল্ডনেস সাউন্ড আওয়াজ, যেটা কিছুটা ঘুঙুরের মতো, যারা নাচে তাদের পায়ের যে সাউন্ডটা হয় না, নাচের যারা নাচ করে তারা পায়ে যে ঘুঙুর বাঁধে আর কি, তার যে বোল্ডনেস একটা সাউন্ড আছে, মানে ঝমঝম করে একটা আওয়াজ হয়, সেই টাইপের সাউন্ড এরাও কিন্তু প্রত্যেকে পাড়ার মধ্যে পেতো, ঘুরে কাঁদতো আর ঘুরে বেড়াতো। আর ওই মেয়েটি নৃত্যশিল্পী ছিল, তাই 2 2 4 হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে কি ব্যাপার। তো ওই মেয়েটি নাচ করতো, সেটা শ্বশুর বাড়ির লোক পছন্দ করতো না, সেজন্য খুবই মানে অশান্তির মধ্যে শুরু হয় আর কি। শুরু হওয়ার পর ওরা আস্তে আস্তে মেয়েটি আর সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে আসে, অর্থাৎ ওই শিলিগুড়ি চলে যায় আর কি। ওদের ডিভোর্স হয়ে যায়। তো পাকাপাকি ভাবেই ও বাপের বাড়িতে থাকতে শুরু করে, শিলিগুড়িতে, ওই বাড়িতে। আর ওই বাড়িটা ভদ্রলোক এবং ভদ্রমহিলা, অর্থাৎ যে মহিলাটি আত্মহত্যা করেছিল ওর বাবা মা, খুব একটা পাড়ায় কারোর সঙ্গে মেলামেশা করতো না। ভদ্রলোক তো একদমই বেরোতো না বেশি, বাড়ির মধ্যেই থাকতেন উনি, বেশিরভাগ সময় একদমই বেরোতেন না বাড়ির মধ্যে, আর খুব একটা বাড়িতে কাউকে ঢুকতেও দিত না, কেন জানি না। তখনই ভদ্রলোক বলছে কেন জানি না, আমাদেরকে খুব একটা ঢুকতেও দিত না। বাড়ির মধ্যে একটি নিম গাছ ছিল এবং ওরা সন্ধে হলেই নানা রকমের ওখান থেকে মানে হোমের গন্ধ বা এই সমস্ত কিছু পাওয়া যেত। তো আমরা ভাবতাম হয়তো তন্ত্র চর্চা করে বা তন্ত্র সাধনা করে, এটা আমাদের মধ্যে কৌতূহল ছিল। তো মেয়েটা বেশ কিছুদিন ওখানেই ছিল, ওখানেই থাকতো, অশান্তি লেগে থাকতো। আর মেয়েটির একটি বোন ছিল, আর একটি বোন ছিল, তো নানা রকম ভাবে অশান্তি ওই বাড়ির মধ্যে লেগেই থাকতো। মেয়েটির সঙ্গে অশান্তি হতো যে তুই বাপের বাড়ি মানে শ্বশুর বাড়িতে ঘর করতে পারিস নি, চলে এসেছিস, এরকম। বাপের বাড়িতে এসে নিজের মাটাও এরকম করে ওকে জ্বলাতো, খুব মানে অত্যাচার করতো, নানা রকমের কথা বলতো, এরকম অশান্তি ওদের বাড়ি থেকে লেগেই থাকতো আর কি। তো এই দিন হয়তো ওই অশান্তির মাত্রা ছাড়িয়ে যায় কোনো রকম ভাবে, আর সেও আত্মহত্যা করে ওই আগুন দিয়ে। এটা আমরা জানি, তখন ওই ভদ্রলোক, এটা আমরা জানি, এটা আমাদের ধারণা বা অনুমান, এটুকু আমরা শুনেছি বা পাড়ার সব লোক এই ঘটনার কথা জানে। এইবার কি হয়েছিল না হয়েছিল আর আদার্স কিন্তু আমরা কিছু জানি না। বাবা বলেন আচ্ছা, বলছে একটু ওই বাড়িতে কি যাওয়া যেতে পারে? কারণ বাবা যেতে চাইছিলেন ওনার বাড়িতে। ওনার বাড়িতে বাবা যখন যেতে চাইলেন, তখন ওর বাড়িতে ঢুকতে দেন, আর আপনি এসছেন তো ওরা তো গেটই খুলবে না, এরকম একটা ব্যাপার, বাজে এরকম। আর এখন তো কারোর সাথে মেলামেশাই করে না ওরা, ওই মেয়েটা মারা যাওয়ার পর থেকে তো লাস্ট 1 বছর কারোর সঙ্গে একদমই মেলামেশা করে না। তো তাহলে উপায় কি করা যাবে? বললো উপায় তো কিছু নেই বাবা, তুমি চেষ্টা করছি একবার কথা বলে। তো ওই ভদ্রমহিলা যিনি এসেছেন বললো আমি একবার গিয়ে কথা বলতে পারি, ওই মানে ওনার মায়ের সঙ্গে একবার কথা বলছি, আমি ওই কাকিমার সঙ্গে গিয়ে কথা বলছি। ঠিক আছে তুমি কথা বলো, তাহলে বিকালে জানাও, বিকেলের দিকে তাহলে ওর বাড়িতে একবার যাও, বাবা এটা বলেন। বলার পর আমরা রীতিমতো দুপুর হয়ে যায়, দুপুরে খাওয়া দাওয়া করে সব মিটে যায়। খাওয়া দাওয়ার পর মিটে একটু রেস্ট নিচ্ছিলাম, আমি রেস্ট নিতে আমি এবার ছাদে উঠেছি, ওই 4টে 4:30 এরকম হবে, আমি ওই বাড়ির ছাদে উঠেছি, যে বাড়িতে আমরা ছিলাম আর কি। তো আমি দেখছি তোমাকে, মানে এই যে বলছি না, এই যে ঘটনাটা আমার মানে এখনো তাড়া করে বেড়ায়, আমি দেখছি ওই যে 2-3টে বাড়ির পাশেই ওদের মানে বাড়িটি, পুকুরের জলটা মানে পুকুরটা দেখা যায়, যে পুকুরটাতে ঝাঁপ দিয়েছিল, যে পুকুরের সামনে আমি ওই বাইক করে নামিয়েছিলাম, আমি দেখছি আর ওইটা ভাবছি, বুঝলে? ওই যে সেদিনের ঘটনাটা আমি ভাবছি নিজে নিজে, যে কি হয়েছিল, আমি নামালাম ওখানে, এটা নিজের মধ্যে ভয় পাচ্ছিলাম। তারপর হঠাৎ করে আমি দেখি, লক্ষ্য পরে আমার পুকুরটার দিকে,
পুকুরটা দেখি জলটা খুব নড়ছে, মানে ভীষণ ভাবে নড়ছে। হঠাৎ করে পুকুরের জলটা নড়বে কেন বলে আমি ছাদের আর একটা কোণ দিয়ে, মানে দূরের একটু কোণ দিয়ে আমি গিয়ে দেখার চেষ্টা করি। তো ওখানটা থেকে পুরো পুকুরটা দেখা যাচ্ছিল। দেখি না, ওখানে তো কোনো কিছু নেই, পরিষ্কার একদম। পুকুর বলতে কি, পুকুর বলা ভুল, ওই ছোট একদম, মানে খুবই ছোট, ডোবার একেবারে এরকম। না, এখানে তো কিছু চলছে না, তাহলে পুকুরের জলটা নড়ছে কি করে? তখন আমার মনে তো একটা ভয় তো ধরেই গেছে। তখন আমি ওখান থেকে ছাদ থেকে ভয় পেয়ে আবার নেমে আসি, পুরোপুরি ভাবে নেমে চলে আসি, যে এটা নিশ্চয়ই এরকম কিছু একটা ভৌতিক ঘটনা ঘটছে বোধহয় আমার সঙ্গে ঘটেছে আর কি। আমি নেমে চলে আসি, তো বাবাকে বলি বাবা এরকম ভাবে পুকুরেতে আমি আবার এরকম জল কাঁপছে বা জল নড়ছে এরকম দেখেছি। বাবা কিছু আমাকে উত্তর দিলেন না। তারপরে ওই 5টা 5:30 নাগাদ ওই ভদ্রমহিলা এলেন, এসে বললেন যে বাবা এরকম আমি কথা বললাম, ওনারা বলছে না আমাদের বাড়িতে এসব কিছু করা যাবে না, আসা যাবে না, আমরা ওইসব চাই না, ওটা আমাদেরকে ক্ষমা করে দাও বলে উনি কোনো রকম ভাবে রাজি হলেন না। রাত্রিবেলা হয়ে গেছে, মানে আমরা ওখানে 3 দিন স্টে করবো, 3 দিনের মাথায় একটা কাজ করার কথা ওখানে বাবার। রাত্রিবেলা হঠাৎ করে ওই ভদ্রলোক এসে, মানে যার বাড়িতে আমরা আছি ব্যবসায়ী, উনি এসে আমাদের দরজায় নক করলেন। আমি বেরোলাম, দরজা খুললাম, বললেন একটা বাজে খবর আছে। কি বাজে খবর? প্রায় তখন 1:30 বাজে। কি বাজে খবর? বললো ওই যে বার্থডেতে বাবা যাবে বলছিলেন, ওই যে মেয়েটি সুসাইড করেছিল আর কি, আত্মহত্যা করেছিল, ওর বাবা হঠাৎ করে মারা গেছে, হার্ট অ্যাটাক করেছিল, রাত্রে মারা গেছে, তো ডাকছে ওখানে, তো আমাদের যেতে হবে। তখন বাবা বলি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে ব্যাপারটা? বললো যে এরকম উনি মারা গেছেন, তো উনি হার্ট পেশেন্ট ছিলেন নাকি, হার্ট ফেল করে উনি মারা গেছেন, তো সবাইকে ডাকাডাকি করছে আর কি, পাশের বাড়ির যাওয়ার জন্য বলছে। তখন বাবা বলেন দাঁড়াও তুমি। বাবা তখন ওকে দেহ বন্ধনী করে দেন, তুমি যাও বলে আমি দেহ বন্ধনী। বাবাকে বললাম আমি যাবো, আমার একটু যেতে ইচ্ছা করছিল খুব ওখানে। বাবা আমাকে বারণ করলেন, না না তোমাকে যেতে হবে না, অত তোমাকে ওখানে যাওয়ার জন্য নয়, এটা তোমার পাড়া নয়, বা তুমি এখানে ওই সমাজ সেবা করতে তো আসোনি, তুমি এখানে অন্য কাজ করতে এসছো, এখানে আমার সঙ্গে মানুষকে সমস্যার সমাধান করতে এসেছো, তাই এমন কিছু করার এখানে উচিত হবে না আমাদেরকে, যেটা করলে সমস্যা তৈরি হতে পারে, তাই তোমার এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ও পাড়ার মানুষ, ওকে এখানে যেতেই হবে, যাওয়াটা উচিত, পাশে দাঁড়ানো গিয়ে উচিত এইরকম একটা পরিস্থিতিতে। সেই জন্যই ওকে আমি দেহবন্ধনী করে দিলাম বলে ওই ভদ্রলোক গিয়ে ওনার যা যা ফর্মালিটিস হয় সেই সমস্ত হলো, ওনাকে নিয়ে যাওয়া হলো পরের দিন সকালে বার্নিং ঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পর ওরা ফিরে আসে সন্ধ্যের সময় করে, সেদিন বিকেলবেলা। সেদিন আর আমরা কোনো কিছু কাজ করতে পারিনি, নেই তো, সে বাড়িতে নেই, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। বাবা কিন্তু কোনো রকম কথা বলছিলেন, নিজের জবের মধ্যেই ছিলেন, আর বেশিরভাগ সময় ওই বাড়ির ঠাকুর ঘরের মধ্যে বাবা নিজের কাজ করে যাচ্ছিলেন নিজের জবের মাধ্যমে। তো বিকেল হয়ে যায়, ভদ্রলোক ফিরে আসার পর তো শুনলাম সমস্ত কিছু কি হয়েছিল না হয়েছিল, বলে হার্ট ফেল করেছিল হঠাৎ করে রাত্রিবেলা, আগের দিন খাওয়া দাওয়া খুব গন্ডগোল হয়েছিল, সেই জন্য হার্ট ফেল করে উনি মারা যান। এইটা আমরা শুনি। তখন বাবা ওই ঠাকুরঘর থেকে হঠাৎ করে বেরিয়ে এসে বললেন যে তোমরা যেটা জানো সেটা কিন্তু সঠিক নয়। আমি বললাম মানে? ওই যে কারণটা এসে বললো ভদ্রলোক, হার্ট ফেল করে যে মারা গেছে, হার্ট অ্যাটাক করে যে মারা গেছে, যে আগের দিন রাত্রে কিছু খেয়েছিল, উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়েছিল, সেই জন্য শরীর খারাপ থেকে আস্তে আস্তে উনি হার্টের প্রবলেম ছিল এবং হার্ট ফেল করেই মারা গেছে। বাবা এটা তখনই ওটাই বললেন যে যেটা তোমরা জানো সেটা কিন্তু সঠিক নয়। বলে আর আমি মানে অত জানতে হবে না, সব ক্রমশ প্রকাশ্য, পরে বলবো, সময় আসুক নিশ্চয়ই জানতে পারবেন। ঠিক আছে অগত্যা, কিছু বলার নেই। তো তারপরে সন্ধে হয়ে যায়, রাত্রি পরের দিন সকালবেলা ওই যে ভদ্র মহিলা, উনি তো ওখানে বাড়িতে একা হয়ে গেলেন। উনি এই বাড়িটিতে আসেন, এসে কলিং বেল টেপেন। এই তো ভদ্রলোক তো চমকে গেছে যে এই ভদ্রমহিলা মানে আসেই না, লাস্ট বছরে কবার এসছেন, মানে 4-5 বছরে হয়তো 1-2বার এসছেন উনি হঠাৎ করে এরকম এসছেন। উনি সাদা থান পড়েছেন, বিধবা হয়েছে সদ্য। তো ভদ্রমহিলা এসছেন, একটু বয়স্ক। উনি এসে বলেন বাবা কি আছেন না উনি চলে গেছেন? বলে না উনি আছেন, উনি আজকে একটা এখানে বিশেষ আমাদের ক্রিয়া আছে, তারপরে উনি ফিরে যাবেন কালকে। তো একটু কথা বলতে চাই বাবার সঙ্গে, বাবার সঙ্গে কি কথা বলা যাবে? বলে হ্যাঁ আসুন। বাবা তো আপনাদের বাড়ি যেতে চেয়েছিলেন, আপনি তো, বললাম আমি সেই জন্য লজ্জিত খুব, বাবার কাছে আমি একটু ক্ষমা চাইবো, বাবার সাথে আমার কিছু কথা আছে বলে ভদ্রমহিলা তো এলেন। ভদ্রমহিলা আসার পর বাবার মধ্যে ছিলেন, ভদ্রমহিলা আসার পর নিজের জবের মধ্যে ছিলেন। আচ্ছা, বা পূজার মধ্যে ছিলেন আর কি। পূজা করে বেরিয়ে এলেন, বেরিয়ে আসার পর বললেন কি ব্যাপার?
বললেন যে এরকম আপনার সঙ্গে কিছু কথা আছে, প্রথমেই আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সঙ্গে, বা আপনি বললে পাঠিয়েছিলেন আপনি যেতে চেয়েছিলেন আমার বাড়িতে, এই জন্য আমি খুব লজ্জিত বারণ করার জন্য। তো আপনি আমার কথা শোনার পর নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন, কারণটা শোনার পর। কি কারণ? বসো বলে বাবা বসতে দিলেন আমাকে। বসে এবার আমি আছি, সকলে আছে ওখানে। বললেন দেখুন, আজ থেকে আমার বিবাহের পরে, মানে এখানে যখন আমি বিয়ে হয়ে আসি, আজ থেকে অনেক বছর আগেকার ঘটনা, বিয়ে হয়ে আসি, তখন আমি দেখি আমার শ্বশুর মশাই উনি তন্ত্র চর্চা করতেন। মানে তন্ত্র চর্চা মানে উনি কালো বস্ত্র পরতেন, বা প্রেত চর্চা যেটাকে বলা যায় কিছুটা। উনি শ্মশানের আতপোড়া কাঠ বাড়িতে নিয়ে এসে, একটি পার্টিকুলার একটি ঘর আছে আমাদের বাড়িতে, যে ঘরের মধ্যে এই জিনিসগুলো উনি করতেন, এবং ওখানের মধ্যে নিজেই থাকতেন। উনি কোনো কাস্টমার ডিল করা বা কাউকে কিছু উপকারের জন্য কিছু দেওয়া বা কারো ঝাড়ফুঁক করে এসব কিছু করতেন না। আমার শ্বশুরমশাই উনি ওই ধরনের কাজ করতেন, নিজেই করতেন, এবং ঘরের মধ্যে মুন্ড, খুলি, এই সমস্ত জিনিসপত্র ছিল, এই সমস্ত জিনিসপত্র উনি রাখতেন কাছে। তো এই সমস্ত কাজ করতেন, আমি বিয়ে হওয়ার পর থেকে এসে দেখে আসছি। তারপরে যেটা হয় সেটা হয় আমার স্বামী, অর্থাৎ তারপরে যেটা হয় আমার স্বামীও কিন্তু আস্তে আস্তে আমি দেখি যে ওই তন্ত্র চর্চার মধ্যে কাজ করতে শুরু করেন। উনি শ্মশানে চলে যেতেন কিছু সময়, ওই আতপোড়া কাঠ উনি নিয়ে আসতেন, উনি নিয়ে আসার পর সেগুলো দিয়ে ক্রিয়া করতেন, এরকম কিছু করতেন। আমার এগুলো খুব পছন্দ ছিল না। ভদ্রমহিলা বলছেন যে দেখুন, আমার কিন্তু এগুলো, আমি এখনো পর্যন্ত আমি আপনাকে বলছি যে আমার এই বিষয়গুলো কিন্তু আমি একটু দূরেই থাকি। আমার এগুলো একদম মোটেই পছন্দ হতো না তখন থেকে, কিন্তু কিছু বলতে পারতাম না, আমাকে ভয় দেখানো হতো। তারপরে আমার দুটি সন্তান হয়, দুটি সন্তান হওয়ার পর বড় মেয়ের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর সেই জায়গায় সমস্যার মধ্যে পড়ে, শ্বশুর বাড়িতে গিয়ে প্রচুর অত্যাচারিত হয়। অত্যাচারিত হওয়ার পর এখানে ফিরে আসে। ফিরে আসার পর তো এখানে নানান রকম ভাবে অশান্তি হতো বাবার সঙ্গে। বাবার সঙ্গে মানে কোনো রকম ভাবেই মতের মিল ঘটতো না, ভীষণ অশান্তি হতো বাবার সঙ্গে। বাবা নানা রকম ভাবে আজে বাজে কথা ওকে শোনাতো, এই ধরনের ঘটনা ঘটতো। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে, ও একদিন হঠাৎ করে দুপুরবেলার বাবার সঙ্গে ভীষণ অশান্তি হয়। ও আমাদেরকে ভেতরের গেট লক করে দিয়ে বাইরে যে কেরোসিন রাখা থাকে রান্নার জায়গায়, সেই কেরোসিন নিয়ে গায়ে আগুন দেয়, এবং আগুন দেওয়ার আগে ও ভয় দেখায় যে তোমরা এরকম, তুমি আমাকে এরকম করে বলছো, তোর বাবাকে বলছে আর কি, তুমি আমাকে এরকম করে বলছো তো আমি কিন্তু পুড়ে মারা যাবো, মানে আমি শেষ করে দেবো নিজেকে। ওই শেষ করবি নি, শেষ কর বলে এরকম করে ওই ডিএসএলআরটি নাকি ওর বাবাই নাকি ওর নিজের হাতে তুলে দিয়েছিল। একদম এটার মা বলছে, তুমি ভাবো, মাটা এসে কনফেস করছে আমাদের কাছে যে এরকম ওর বাবাই কিন্তু দেশলাইটা তুলে দেয় ওর হাতে। ও তখন নিজের হাতে ওর সামনেই আত্মহত্যা করে, মানে গায়ে আগুন দিয়ে দেয়, এবং পুরো একদম মানে বলতে বলতে ভদ্রমহিলা কিছুটা সেন্সলেস হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়, একটু কেঁপে ওঠে, সমস্যা তৈরি হয়। ওনার ঘাড়ে মাথায় জল টল দিয়ে আবার ওনাকে ঠিক করা হয়। ঠিক করে বেশ কিছুক্ষণ সময় উনি একটু রেস্ট দেন, তারপর আবার বলতে শুরু করেন আমাদেরকে, মানে বাবাকে আবার ঘটনাটা বলতে শুরু করেন। কারণ হচ্ছে উনি একটু স্ট্রেসের মধ্যে দিয়েছিলেন, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, স্বামী মারা গেছেন তো, এবং ওই পুরোনো ঘটনাটা মনে করতে গিয়ে ওনার একটু শরীরের সমস্যাও তৈরি হয়। তো তারপরে ওনাকে জল টল দিয়ে একটু জল টল খাইয়ে উনি বসেন, আবার বসে আবার বলতে শুরু করেন যেরকম তো ভয়ঙ্কর ভাবে পুড়ে যায়। তারপর পুকুরের ঝাঁপ দেয়। আমি তখন চেঁচাই, ছাদে উঠে সকলকে ডাকি, ওই আমার চেঁচানো শুনে আর কি সকলে ছুটে আসে, ও তারপরে তো যা উত্তর হয়। এই ঘটনার পর থেকে, ও মারা যাবার ঘটনার পর থেকে আমার বাড়ির মধ্যে যেটা হতে শুরু করলো সেটা হচ্ছে পোড়া গন্ধ। পার্টিকুলার যে ওই দুপুরবেলা সময়টিতে ও গায়ে আগুন দিয়েছিল, সেই সময়টিতে ওই পোড়া গন্ধ সারা বাড়ি ভরে যেত। আর ওর বাবা সেই সময় আমাদের কাছ থেকে ভাত থালায় করে সাজিয়ে, শালপাতার থালায় ভাত সাজিয়ে, তরকারি যা যা হতো সেসব সাজিয়ে ওই ঘরের মধ্যে ঢুকে যেত। ঢুকে গিয়ে ও বেশ কিছুক্ষণ ঘরের মধ্যে থাকতো, তারপরে আবার বেরিয়ে চলে আসতো। চলে আসার পর আমাকে পাঠাতো বিকেলবেলা ওই শালপাতার পাতাটি ফেলার জন্য। গিয়ে দেখতো যে ওখানে খাবার, মানে বলছে আমি গিয়ে দেখতাম যে ওই খাবারের পাতায় এক ফোঁটা ভাতও নেই, কোনো তরকারিও নেই, কিচ্ছু নেই। কিন্তু ওর বাবা এসে আর বাইরেও তো আমাদের সঙ্গে খেত। উনি যে খেয়ে আসছেন ভেতরে এটা তো নয়, খেত আমরা কিছু, কিন্তু অবশিষ্ট কোনোদিন পাইনি। ওইটাই তো আমি ওটা শেষে বলবো, কারোর জন্য নিয়ে যেটা শেষে বলছি। এটা হতো। তারপরে আমি একদিনকে বলছি, আমি রাত্রিবেলা ঘরের মধ্যে শুয়ে আছি, তো আমি আমার মেয়েকে দেখতে পাই। আমি বলছি, মানে আমি একদম ওই ভদ্রমহিলার কথা থামিয়ে দেখতে পান, মানে
বলছে এরকম দেখতে পাই মেয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখে কাঁদছে অঝরে, কেঁদে কেঁদে বলছে আমাকে বাঁচাতে পারলেন, আমাকে বাঁচাতে পারলেন, আমি বাঁচতে চেয়েছিলাম। এরকম মেয়ে আমাকে প্রায়ই ঘটনার কথা মানে এই কথাটাই বলতো যে আমাকে বাঁচাতে পারলে না, আমি তো বাঁচতে চেয়েছিলাম। প্রায় এরকম দেখতে পেতাম বাড়িতে। তো আমি প্রথমে ভাবলাম, প্রথমে তো যে কেউ শুনে এটাকে ভাববে যে ভদ্র মহিলার হয়তো মাথা খারাপ আছে, কিন্তু আমি তো নিজে তাকে বাইকে করে নামিয়েছি। তুমি ভাবো, আমি তো তাকে নিজে বাইকে করে নামিয়েছি। আমি তখন তার জায়গাটাতে আমি অবিশ্বাস করতে পারছি না। আনকোড়া কেউ শুনলে তাকে বলবে এর মাথা খারাপ, ভুলভাল বকছে। কিন্তু এইরকম ঘটনায় পুরো পাড়ার তো সবার মাথা খারাপ হতে পারে না, ইভেন আমিও তো পাগল নই, আমি তো অন্য ওখান থেকে গেছি ওই জায়গায়। এরকম একটা ঘটনা শুনে তো সিরিয়াস ঘটনাটা হচ্ছে এবং একদম ভয়ের একটা জায়গা, আমিও খুব ভয় পাই শুনে ঘটনাটা শুনছি যেরকম দেখা পেতাম। তারপর ওর বাবা ভীষণ পরিমাণে আরো বেশি করে আরো ওই তন্ত্রের কাজ করতে শুরু করলো, মানে ওই চর্চা করতে শুরু করলো। নিম গাছের গোড়ায় রাত্রিবেলা উনি বসে থাকতেন, বসে তোমার জ্বালাতেন, ওই কি বলে ওটাকে গো, তোমার ধুনোর মধ্যে জিনিসটা দেয় না আর একটা, মানে কপ্পু, ওটা হচ্ছে তোমার গুগ্গুল। আচ্ছা, গুগ্গুল জ্বালাতো, ওখানেতে আগুন করতো, করে গুগ্গুল দিত, ঘুঁটে দিয়ে মানে আগুন জ্বালাতো, এরকম জিনিস করতো নানা রকম ভাবে। এবং কাক একটা কোত্থেকে মানে মেরেছে আর কি, তাকে রুটি খাইয়ে, মানে তার সঙ্গে রুটিতে কোনো কিছু মিশিয়ে কাকটাকে মেরেছে। ভদ্রলোক আমাদের ছাদে এরকম নাকি কাক আসতো, তাকে রুটি দিত, রুটির সঙ্গে কোনো একটা কিছু পয়জন মিশিয়ে কাকটাকে মেরে দিয়ে সেই কাকটাকে নিয়ে সেই কাকের যে লোমগুলো সেইগুলোকে পুড়িয়ে একটা কালি করে সে টিপ পড়তো, কাজল পড়তো, এইসব করতো। তো বাবা শুনে বললো আচ্ছা এরকম ব্যাপার। তখন বাবা নিজেই বললেন যে আচ্ছা আমি তো বুঝতে পেরেছি, এবার বলো যেদিন উনি মারা যান রাত্রিবেলা কি করছিলেন যখন মারা যান? বলে দেখুন আমি মিথ্যা কথা বলবো না, এটা মিথ্যা কথা বলার জায়গাও না, আপনার সামনে মিথ্যা কথা বললেও আমি হয়তো উদ্ধার হব না বা আমি সমস্যা থেকে মুক্তি পাবো না। বলেন ওই সময় উনি ওই ঘরের মধ্যে ছিলেন, ওই যে ঘরেতে ওই শ্বশুর মশাই চর্চা করতেন, আমার স্বামী ওই ঘরের মধ্যেই সেই সময় ছিলেন। এবং ওই দিন উনি কোন একটি পেঁচাকে কোথা থেকে ধরে এনেছিলেন, কোন রকম ভাবে উনি ধরেছিলেন। পেঁচা ধরে এনেছিলেন? হ্যাঁ, কোন রকম ভাবে পেঁচা ধরে এনেছিলেন। আর উনি ওই ছাদে তো ওইসব করতেন, মানে পাখি ধরার কল বিভিন্ন রকম ভাবে উনি সব জাল টাল পেতে রাখা থেকে শুরু করে এইসব করে উনি ধরতেন, কাক পেঁচা এইসব ধরতেন। উনি ওই দিন পেঁচা ধরে এনেছিলেন, পেঁচাটাকে নিয়ে উনি ওই সেই দিন প্রায় বিকেল থেকেই ওই ঘরের মধ্যে ঢুকেছিলেন। মাঝখানে একবার বেরিয়েছিলেন 8টা-9টা নাগাদ, বেরিয়ে উনি খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া করার পর উনি বলেন যে আমাকে একটু রান্না করে দিতে হবে। তখন বলেন কি রান্না করে দেবো তোমাকে, কি রান্না করে দিতে হবে তোমাকে? বলে বেগুন পুড়িয়ে দাও। বেগুন পুড়িয়ে দিতে বলেছিল, বেগুন পুড়িয়ে দিতে বলেছিল। তো বেগুন মানে সেঁকে, যেটাকে বলে শীতকালে আমরা অনেকেই খাই দেখি, তো ওই বেগুনকে পুড়িয়ে সেই একটা বার্ন করে দিয়েছিল। ও সেটাকে নিয়ে যায় ভেতরে, নিয়ে গিয়ে বলছে উনি ঢুকে পড়েছি ঘরের মধ্যে। তারপরে যখন রাত্রি প্রায় 12:30-1টা কাছাকাছি বাজছে, তখনও যখন বেরোচ্ছে না, তখন আমি বাইরে থেকে গিয়ে, আমি এবং আমার ছোট মেয়ে যখন বাইরে থেকে ধাক্কা মারি, দরজা করি, খোলানোর জন্য চেষ্টা করি, উনি খুলছিলেন না। তখন আমি আরো জোর করে চেষ্টা করি খোলার জন্য। পাশের জানলা দিয়ে, পাশেই মানে দরজার পাশে একটি জানালা রয়েছে, এই জানালা দিয়ে দেখার চেষ্টা করি। ঘর পুরো অন্ধকার ছিল, বাতিগুলো প্রায় নিভে এসেছে, একদম বড় বাতি জ্বলছিল, অনেকগুলো বাতি প্রায় অনেকটা নিভে এসেছে। উনি ওইখানের মধ্যে শুয়ে আছেন। আমরা প্রথমে ভাবে ঘুমিয়ে পড়েছেন, ওখান থেকে ডাকি চেঁচিয়ে, ঘুমিয়ে পড়লে তো সাড়া দিতেন, কিন্তু উনি ঘুমিয়ে সাড়া দেননি। তো ওই খিলটাকে আমরা খোলার চেষ্টা করি বাইরে থেকে, ওই জানালা দিয়ে লাঠি দিয়ে দরজার খিলটাকে আমরা খোলার চেষ্টা করি। আমি অনেকক্ষণ চেষ্টা করার পর খুলে আমরা ভেতরে ঢুকে যাওয়ার পর দেখি কোনো রকম ভাবে সেন্সলেস। তখনই আমরা সবাইকে ডাকি, ফোন করি পাশের বাড়ির সবাইকে ডেকে, তো ওনাকে নিয়ে যা, দেখে প্রাথমিকভাবে মনে হয় উনি হার্ট ফেল করেছে, এবং আমি জানাই যে এরকম হার্ট ফেল করে মারা যাচ্ছে। তো এই হচ্ছে ঘটনা। এরপর বাবা বললেন ঠিক আছে, তোমার বাড়িতে কি যাওয়া যাবে, ঘরটা কি আমি দেখতে যেতে পারি? বলে হ্যাঁ বাবা, আপনি যদি যান, আমি খুব মানে আমি আপনাকে না ঢুকতে দিয়ে যে পাপটি করেছি, বা আমার বাধ্যবাধকতা ছিল, কারণ আমার স্বামী তো ঢুকতে দিত না আপনাকে, সেই জন্য আপনি দয়া করে আমাদের বাড়িতে একবার চলুন। বলে সবাই মিলে গেলাম। সবাই মিলে যাওয়ার আগে বাবা প্রত্যেকের দেহবন্ধনী করে দিলেন, মাথায় জপ করে দিলেন। করে দেওয়ার পর বাবা বাবার সামগ্রী নিয়ে, এবং বিশেষ যে জিনিসটি পেয়েছিলেন উনি গুরু মানে শিষ্য পরম্পরায়, মানে ওনার গুরুদেবের কাছ থেকে, বাবার গুরুদেব বোধানন্দপুরী গুরুদেব তারাখ্যাপা, এবং তারাখ্যাপার গুরুদেব বামাখ্যাপা, মানে ধারাবাহিকভাবে যে জিনিস পেয়েছিলেন উনি, তার মধ্যে একটি ওনার সঙ্গে উনি রাখতেন, বাবা সবসময় এখনো রাখেন। তো সেটি হাতে নিয়ে বাবা ওই বাড়ির উদ্দেশ্যে যান, আমরাও যাই। তো গিয়ে ওই ঘরের মধ্যে ঢুকি। তোমাকে বলছি কৌস্তব, তুমি ভালো করে বিবরণটা দিচ্ছি, ঘরটা শোনো, একদম ভালো করে শোনো। ঘরটা ঢুকলাম
পুরো একদম বদ্ধ ঘর, দেখে মনে হবে মানে পুরো দেওয়াল জুড়ে কেউ কালি ঝুলি মাখানো আর কি, পুরো কালো একদম, ভীষণ নয়, পুরো কালো একদম পুরো দেওয়াল জুড়ে। তার মধ্যে থেকে পশ্চিম দিকের যে দেওয়ালটি, সেই দেওয়ালে বড় করে একটি ক্রস চিহ্ন করা, এবং তার ওপরে নানা রকমের তোমার মানে আরবি ভাষা এবং নানা রকমের ভাষায় কিছু লেখা আছে। আমি তখন বাবাকে বললাম, এইসব কি লেখা আছে, এইগুলো সব কি? বাবা তখন বললো, বলছি, আমি আগে সব দেখে নি, বলছি। এবং আরো যেটা দেখলাম যে ওখানে কিছু মানুষের হাড় গোড় রাখা রয়েছে, কিছু মাথার খুলি রাখা আছে, কিছু হাড় রাখা রয়েছে, কিছু কালো কাপড় চোপড় রাখা রয়েছে, এবার একটা ধুনি মতো করা আছে, ধুনি রাখা রয়েছে। আরেকটি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আবির দিয়ে লাল আসনের মতো করেছে, তার মধ্যে একটি ছক আঁকা, স্কেচ করা আছে। স্কেচের আশেপাশে প্রচুর মোমবাতি, অনেকদিন ধরে জ্বললে যেমন মোমবাতিটা গলে গিয়ে জমে যায় সেই টাইপের করা আছে। কিছুটা মানে ধারণা হতে পারে যে ভদ্রলোক প্ল্যানচেট করেন বা এরকম একটা কিছু করেন বা পেট চর্চা করেন, এরকম একটা কিছু ঘরের মধ্যে ঢুকলেই সেটা বোঝা যাবে। সেরকম সেট আপ করে রেখে দিয়েছেন ঘরটার মধ্যে। আর ঢুকলেই যে কোনো মানুষের, সাধারণ মানুষের একদম কি বলবো মানে গা ছমছম দিয়েই উঠবে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার ঘরের মধ্যে। আর ঘরের মধ্যে কি বলবো মানে মানে মাছের তেল পোড়া, টায়ার পোড়া, এই ধরনের একটা গন্ধ হয় না, মানে সেই ধরনের একটা বদ্ধ গন্ধ আর কি, মানে দুর্গন্ধ আর কি। মাঝে মাঝে রীতিমতো তুমি কিছুক্ষণ ফাঁকা নিঃশ্বাস নিতে পারবে না, নাক চাপা দিয়ে থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তো তারপর বাবা ঘর থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে আসার পর ওখানে ওর বাড়িতে বসেন। আমি বললাম যে এবার বলো, বলে উনি যে ভদ্রলোক, ওনার স্বামী এবং ওনার যে শ্বশুর মশাই, ওনারা এই ধারাবাহিকভাবে পেট চর্চা করতেন এবং বিভিন্ন রকম ভাবে আত্মাদেরকে ওনারা এখানে ডাকতেন, ডেকে এনে তাদেরকে এখানে কয়েদ করে রাখতেন এবং তাদের সঙ্গে বিভিন্ন রকম ভাবে অত্যাচার করতেন এবং তাদেরকে আটকে রেখে তাদের প্রতি মানে অবিচার করার চেষ্টা করতেন। আমি বললাম এর উদ্দেশ্য কি? বলছে এর উদ্দেশ্য যিনি করতেন উনি বলতে পারবেন ওনার উদ্দেশ্য কি ছিল। এবার ব্যাপার হচ্ছে এই যে মেয়েটির সঙ্গে বাবার কেন বনিমানা হতো না, মেয়েটির বনিমানা হতো না কারণ ওর বাবা চেয়েছিল যে মানে একদম স্থায়ী ভাবে, পাকাপাকি ভাবে ওই বাড়িটিতে ওর মেয়ের আত্মাটা থাকুক। ওর বাবা চেয়েছিল যে অন্য কোনো আত্মাদেরকে ডেকে না, ও তার মেয়েই ওখানে থাকুক এবং তার সঙ্গে ওখানেতে ওই প্রেত চর্চায় তাকে সাহায্য করুক। সেই জন্যই ওর বাবা চেয়েছিল যে মেয়ে মারা যাক। নিজের মেয়েকে এই জন্য মেরে দিল, একদম অশান্তি করে, এই জন্য। কি মানে এটা 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 একদম মানে কি বলবো, সাধারণ মানুষ ভাবতে পারবে? তুমি বলো তো, এটা সাধারণ মানুষের কারোর মাথায় আসবে? পিশাচ মেন্টালিটির মানুষ, একদম একদম সে নিজেও তো পিশাচি। মানে আমার যেটা মনে হয় যখন জীবিতও ছিল সে নিজে নয়, নিজের মানে অন্য কোনো কিছুর মাধ্যমে কন্ট্রোলড হতো বলে মনে হচ্ছে। একদম। এবার ঠিক। এবং ও ওইটাই এবার বলছি, ওই তুমি যে কথাটা বললে একদমই ঠিক কথা। ও কন্ট্রোল হতো কিন্তু একদম ওর বাবা, মানে এই ভদ্রমহিলা শ্বশুর মশাই রাখবে। এটা তো মানে ধারাবাহিক ভাবে চলে আসছে না, ওর বাবা ছিলেন, তার বাবা ছিলেন, এরকম ভাবে চলে আসছে। সে একে পরিচালনা করতো। তারপর কি হয়? তারপর তো আমি বললামই যেটা তোমাকে, যে ওর বাবা, ওর মানে যে মেয়েটি আত্মহত্যা করে মারা যায় তার দাদু ওরকম করছেন, তার ছেলেকে দিয়ে পরিচালনা করিয়েছেন। এবার এই ভদ্রলোক চেয়েছিলেন যে তার মেয়েকে দিয়ে এখানে এমন কিছু করে যেতে যাতে তার মেয়ে এখানেই মানে থাকবে এবং আত্মা হয়ে এখানেই তার সমস্ত কিছু ক্রিয়াদি চালিয়ে যাবে আর কি, এরকম কিছু একটা অভিসন্ধি হয়তো ছিল, বাবাটা বললেন। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এবার তখন ভদ্রমহিলা বলছেন, আপনাকে এই জায়গা থেকে উদ্ধার করতে হবে আমাকে, আমাদের এই বাড়িকে, এবং এই অভিশাপ থেকে আমার মেয়েকে অবশ্যই মুক্ত করতে হবে। কারণ মেয়েটি দেখুন, সে তার মানে ভালোবেসে বিয়ে করে চলে গেছিল একটি সুন্দর সংসারের জন্য, সেই জায়গায় গিয়ে সে সেখান থেকেও মানে শান্তি পায়নি। তারপরে এখানে থেকেও, নিজের বাড়িতে থেকেও সে নিজের এত বড় বাবা, মানে নিজের বাবা যাকে বলে, তার কাছ থেকেও যখন এরকম ঘটনা ঘটলো এবং বারংবার এই 1 বছর, প্রায় মৃত্যুর 1 বছর ধরে, যে এই যে বারবার আমার মেয়ে আমার কাছে বলছে যে এরকম আমাকে বাঁচান বা আমাকে এই জায়গা থেকে বাঁচাতে পারলে না, উদ্ধার করতে পারলে না, এরকম একটা ঘটনা বলছে, বাবা এটা আপনাকে কিছু করতে হবে, আমার মেয়েকে যাতে, আমার মেয়ে শান্তি পায় অন্তত মৃত্যুর পর, এই অভিশাপ থেকে, এই বন্ধন থেকে ওকে মুক্তি করে দিন বলে ভীষণভাবে কান্নাকাটি করছে এই ভদ্রমহিলা। তো বাবা বললেন, ঠিক আছে, দেখুন আমি তো ভগবান নই। বাবা বলছেন, আমি তো ভগবান নই, তো আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু শিক্ষা বা আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, ভীষণভাবে চেষ্টা করব। তো বলে ওখান থেকে আমরা ফিরে আসি। ফিরে আসার পর এবার
বাবা বাড়িতে এসে ওই যে বাড়িতে আমরা কাজ করতে গিয়েছিলাম, ওই ব্যবসায়ীর বাড়িতে বসে সব কথা হচ্ছে ওর বাড়িতে, যে কি করা যেতে পারে না করা যেতে পারে। বাবা তখন ওকে বললেন যে ভদ্রমহিলার বাড়িতে আমি তাহলে কাজ করব, তোমার কোনো আপত্তি নেই তো, কারণ তোমার বাড়িতে আমি এসেছি এখানে। বলে না না, এটা তো করলে আমরা মানে উদ্ধার হব, মানে আমরা শুধু আমি নয়, ওই মহিলা নয়, আমরা এই আশেপাশে সমস্ত বাড়িগুলি আমরা মানে এই সমস্যা থেকে উদ্ধার পাবো এবং শান্তিতে অন্তত বাঁচতে পারবো আর কি, থাকতে পারবো এখানে, আপনি দয়া করে এটা মানে করে দিয়ে যান। তো বাবা বললো ঠিক আছে, আমি তাহলে যা করার করছি বলে ওর বাড়িতে সমস্ত কিছু ক্রিয়াদি করার সমস্ত জিনিস শুরু হলো, যজ্ঞের আয়োজন শুরু হলো, পূজা আয়োজন শুরু হলো, ঘর স্থাপন হলো বাড়িতে। এবং বাবা নির্দেশ দিলেন যে ওই যে ওই ঘরটি যা যা আছে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হবে। মানে কি পরিষ্কার করবে বলে এবার বললো এই তো এরা দুজন আছে, মানে বাবার যার দুজন শিষ্য ছিল ও ছিল, ওনারা ছিলেন, এবং যার বাড়িতে আমরা গেছি ওই ভদ্রলোক ছিলেন। ওই কুণাল যে গাড়ি নিয়ে পড়ে গেছিল বললো এই তো ইয়ং ছেলে আছে, ও পারবে, তোমরা সবাই মিলে যাও, একসঙ্গে থাকো, কিচ্ছু হবে না তোমাদেরকে, দরকার হলে আমিও থাকবো সেই সময়, তোমরা যখন ওই ঘরটি পরিষ্কার করবে, তোমাদের কোনো ভয় নেই, তোমরা পরিষ্কার করো। তো আমিও গেলাম, সব মোমবাতি গুলো সেই জমে গিয়েছিল ঘরের মধ্যে, সেগুলিকে ওই মানে জিনিস দিয়ে, সেই বাটালি টাইপের জিনিস হয় যেগুলো কাঠ ছোলে, সেই সব জোগাড় করে এনেছে, সেই সব দিয়ে ফ্লোর থেকে ওই মোমবাতি গুলোকে ঘষে ঘষে তোলা, ঘরটাকে পুরো পরিষ্কার করা, জল দিয়ে সার্ফ ইউজ করে পুরো ঘরটাকে পরিষ্কার করা হলো। আমি পুরো করলাম, আমি ছিলাম, সবাই মিলে একসঙ্গে হাতে হাত দিয়ে করে, এবং ওই যে হাড় ছিল, তারপরে মুন্ড ছিল, এই সমস্ত জিনিসগুলো, তারপরে আরো সব মাটির খুব মানে কি বলে ওটাকে, খুঁড়ি যেটা জিনিস বলে আর কি, হাঁড়িটাকে বলে, ছোট ছোট জিনিস মাটির ঘর টাইপের চাপা দেওয়া, সেই জায়গাগুলোই বললাম না, ওই মেরে পেঁচা মেরে কাক মেরে ওই সব ওই জায়গাটা পুড়িয়ে ওই তার ডাস্ট গুলো ওখানে রেখে দিত। আচ্ছা, ওই সমস্ত জিনিসগুলো, হ্যাঁ ওই সমস্ত জিনিসগুলো, ওই সব টোটাল জিনিসগুলো কিন্তু ওখান থেকে আমরা উদ্ধার করলাম, বার করে নিয়ে এলাম। বার করে নিয়ে এসে বাবা বললো ওই কাপড় আছে, ওর কাপড়, ওই কাপড়ে বাঁধ, ও সব বাঁধা হলো, বাঁধিয়ে বাবা বললো ওইখানে তো নিয়ে বলে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়া গিয়ে ওটা হচ্ছে দক্ষিণ পশ্চিমের একটা মানে কোণ আছে, সেই কোণের জায়গায় নিয়ে যাওয়া হলো, বললো এখানে রাখ। বলে বাবা কিছু বললেন, মন্ত্র বললেন, উনি একটা কুমন্ডল নিয়ে গেছিলেন, জলটা তো সব দিলেন, দিয়ে বললো এখানে ফেল, বলছে কেরোসিন নিয়ে, বলে কেরোসিন নিয়ে আসা হলো, বললো ওখানে তো ওইগুলোকে ওখানে পুড়িয়ে দেওয়া হলো, সব যা যা ছিল কাপড় টোপড় চামচ কিছু ছিল। মাটির হাঁড়িগুলো একদম কালো হয়ে গেল, ওগুলো তো আর পুড়লো না, ওগুলো কি করা হলো, ওগুলো ভেঙে দেওয়া হলো, ঠিক আছে, বললো ভাঙ এগুলো সবকিছু একটা নিয়ে এসে বাঁশ দিয়ে ভেঙে টেঙে দিয়ে বললো এখানে গর্ত খুঁড়ে ওগুলোকে ওর নিচে পুঁতে দেওয়া হলো, বলে এগুলো নষ্ট হয়ে গেছে আর কিচ্ছু হবে না, বলে এগুলো পুরো পরিষ্কার হয়ে গেল, ঘরটা একদম পুরো পরিষ্কার হয়ে গেল, ঘরে আর কোনো বিন্দু মাত্র সব কিছু রইলো না। জানালাগুলো তুমি ভাবতে পারবে না কত বছর যে জানালাগুলো খোলেনি, তোমার কোনো মানে কত বছর ধরে জানালা খোলে আমরা কোনো ভাবতেই পারছি না, জানালাগুলো এমন অবস্থা হয়ে গেছে, বন্ধই থাকে সমস্ত জানালা, ওরা শুধুমাত্র এইদিকে দরজার দিকে জানালাটি আর যেটি ওই দরজা খোলা ওই দুটোই খালি খোলা থাকে, আর বাদ বাকি সমস্ত কিছু বন্ধ থাকে। এইবার ওই জানালা সব খুলে দেওয়া হলো, ঘরে আলো এলো, মানে আলো প্রবেশ হলো, এবার ঘরের মধ্যে আরো লাইট টাইট ভালো করে সব লাগানো হলো। বাবা বললেন যে সব লাগাও, লাইট লাগাও, সমস্ত কিছু লাগিয়ে এবার বললেন ধুনো নিয়ে শুধু ঘরের মধ্যে ধুনো দেওয়া হলো, কর্পূর দিয়ে ধুনো দেওয়া হলো, পুরো একদম পরিবেশটা কি অন্য হয়ে গেল পুরোপুরি। বাবা এখানে দাঁড়িয়ে জব করলেন, উনি জব করার পর চলে এলেন, বলেন এখানেই এই ঘরের মধ্যেই কাজ হবে, তোমরা সব রেডি করো। এবার বলে সব কাজের জন্য, হোমের জন্য যা কিছু লাগে সমস্ত কিছু জোগাড় করা শুরু হলো। জোগাড় করার পর ওই দিন রাত্রিবেলা ওই 8টা 8:30 নাগাদ আমরা ওখানে যাওয়া হলো, যে এবার পুজোর বাবাকে হাতে হাতে সব আমরা করে দিতে শুরু করলাম। করে দিয়ে এবার যজ্ঞ শুরু হলো। আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ওই বাড়িটিকে শুদ্ধ করা, ওই বাড়িটির মধ্যে যাতে আর কোনো অভিশাপ না নেমে আসে, সেটি মূল উদ্দেশ্য। এবং ওই যে মেয়েটি, ওই দিদিটি যে মারা গিয়েছিল, তাকে যে তার আত্মাটিকে যে ওখানে মানে আটকে ওই বাড়ির মধ্যে যে আটকে রেখে দিয়েছিল, সেটিকে মুক্তি করা, তাকে শান্তি দেওয়া বা তাকে মুক্তি দেওয়া। এইবার এখানে হচ্ছে আমার এখানে ধরো এত কিছু এত বছর ধরে হয়েছে, তো এই জায়গাটাকে ক্লেন্স করা বা এই জায়গাটাকে ঠিক করা, ওটা তো খুব একটা ইজি হবে না। একদমই হবে না, একদমই নয়। এবং তার জন্যই আমাদের কিছু অস্ত্র থাকে যেগুলি প্রথমে প্রয়োগ করেন বাবার যা পদ্ধতি অনুযায়ী, যেগুলো সাধারণভাবে তন্ত্রের আচার যেগুলো রয়েছে সেগুলি প্রয়োগ করে, যা যা বিধান আছে সেইগুলি প্রয়োগ করা হয়। সেইগুলিতে যদি ঠিক হয়ে যায় তো একদম ঠিক আছে। এবং যে কেসগুলি একদম খুব ভয়ঙ্কর কেস, যেগুলি মানে একদম, যেমন এই ঘটনাটির কথা তুমি বললেই যে এত বছর ধরে একটা,
এই ঘটনাগুলির জন্য বাবা যেগুলি প্রয়োগ করেন একদম ব্রহ্মাস্ত্র, মানে শেষ অস্ত্র যেটা বাবার কাছে আছে, সেই শেষ অস্ত্র যেটি স্বয়ং বামদেবের পরম্পরায় উনি পেয়েছেন, সেই শেষ অস্ত্রটি উনি প্রয়োগ করেন, বা যে পদ্ধতি উনি পেয়েছিলেন সেই পদ্ধতি উনি প্রয়োগ করেন। সেই পদ্ধতিতেই উনি ওই সমস্ত ক্রিয়াতন্ত্রের যাবতীয় ক্রিয়া, এগুলি কিন্তু কোনো পুঁথি বলো, কোনো বই বলো, কোনো জায়গায় সঙ্গে মিল হবে না, কারণ এটা স্বয়ং বামদেবের মুখ নিঃসৃত হয়ে ওনার শিষ্য, তার শিষ্য হয়ে এসব পাওয়া। এবং সেই জন্য এই জিনিসগুলো সম্পূর্ণভাবে ভয়ঙ্করভাবে শক্তিশালী, এবং এগুলির কোনো বিফল নেই। এটা একটা মানে ভীষণভাবে পজিটিভনেস। সেই জন্য বাবা নিশ্চয়ই ওই জিনিসই প্রয়োগ করবেন, আমার ধারণা ছিল সেই জায়গায়। তো সেখানেতে এবার আমি বাবাকে জিজ্ঞাসা করলাম ওই জোগাড় করতে করতেই চোখে, যে আচ্ছা কোথায় কয়েদ যে করে রেখেছিল, মানে এই ঘরের মধ্যে কি তাকে বদ্ধ করে রাখা হয়েছিল? বলে না, এই ঘরের মধ্যে তাকে বদ্ধ করে রাখা হয়নি। তার যে আত্মাটিকে ওই যে নিম গাছটি দেখতে পাচ্ছ, নিম গাছের মধ্যে কাপড় জড়িয়ে কেন রাখতো জানো? না, বলে ওই নিম গাছের মধ্যে ওর কুঠরিতেই ওকে ওই তার আত্মাটিকে সে আটকে রেখে দিয়েছিল, বা আটকে রেখে দিয়েছে, এখনো সে ওই জায়গাতেই আছে। এবং বিশেষ কিছু তিথি বলে সে তাকে ওই জায়গায় বার করতো, মানে তার আত্মাটিকে ওখান থেকে বার করে এনে তার ক্রিয়া করতো, ক্রিয়া করে ও তো আর মানে সেই তন্ত্র সাধক নয়, সিদ্ধ সাধক নয় যে বিশেষ ক্রিয়া যেন এমন নয় যে আবার তাকে সহজেই ওই কুটিরের মধ্যে তাকে আবার আটকে রেখে দেবে। তার জন্য তার একটি লং টার্ম প্রসেস ছিল, যেটা করতে সময় লাগতো। আর এই সময়ের মধ্যে যতক্ষণ না তাকে আবার ওই নিম গাছের মধ্যে আটকে রাখবে, বা নিম গাছের ওই জায়গায় তাকে যে বদ্ধ করে রাখবে, সেই সময় মানে যতটুকু পেতো ওই মেয়েটি বাইরে বেরিয়ে যেত, বেরিয়ে গিয়ে তার ওই রকম নানা রকম লোকের কাছে যেত, বা সাহায্য চাওয়ার চেষ্টা করতো, লোককে বলার চেষ্টা করতো। যেরকম ঠিক আমি ওই পোলের কাছ থেকে তাকে তুলেছিলাম, ওই কুণাল গাড়ি নিয়ে পড়ে গেছিল, তাকে পোলের কাছে দেখে এদের বাড়িতে, এদের গাড়ির মধ্যে, ওই গাড়ির মধ্যে যে নিয়ে গিয়েছিল ওকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার জন্য, ওকে সাহায্য প্রাপ্তি করার জন্য, ওখানে প্লাস ওই যে মহিলা যে হাত ধরে তুলেছিল তাকে, তার কাছে যাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা বাড়ির এই পাশ দিয়ে ওই কান্নার আওয়াজ শোনানো থেকে শুরু করে, ডাকা থেকে শুরু করে, এইগুলি ওই সময়েও করতো। বুঝতে পারলে ব্যাপারটা? এইবার হলো কি, এবার তাকে ওখান থেকে উদ্ধার করা হচ্ছে। সব থেকে এটা কিছুটা শুনতে গল্পের মতো হলেও, মানে সিনেমার মতো হলেও, সিনেমাটিক হলেও, এটা একদম আমার মানে এই ঘটনাটা আমি তোমাকে বলছি একদম মানে আমার ওই দিনগুলো মনে পড়ে যাচ্ছে, ওই সময়টা মনে পড়ে যাচ্ছে একদম সম্পূর্ণভাবে, কি কি হচ্ছিল প্রতিটা সেকেন্ড আমি একদম স্পষ্ট আমার মনে আছে। তো সেই জায়গায় এবার ক্রিয়াদি শুরু হওয়ার পর বাবা কাজ শুরু করলেন, বাবার পদ্ধতি অনুযায়ী সে সমস্ত ক্রিয়াদি প্রয়োগ করা হলো। তো বাবার একজন শিষ্য, উনি পূর্ণাভিষিক্ত ছিলেন, উনি অনেক দিনের সিনিয়র, উনি বাবার সঙ্গে বাবাকে সাহায্য করার জন্য কাজে বসেছিলেন। তো ওনাকে নির্দেশ দিলেন যে তুমি যাও ওখানে নিম গাছের কাছে যাও, নিম গাছের কাছে গিয়ে ওখানে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। তোমার ক্ষমা প্রার্থনা করে বাবা কিছু কথা শিখিয়ে দিলেন, সেগুলি বলতে, কিছু মন্ত্র বলতে বললেন। সে সমস্ত বলে ওখানে একটি দেখবে তুমি ভাঁড় বা কিছু জাতীয় পাবে, বা কিছু কৌটো জাতীয় কিছু পাবে, সেটিকে নিয়ে এসো এখানে। তো ভদ্রলোক উনি গেলেন, বাবার ওই শিষ্য যিনি পূর্ণাভিষিক্ত উনি গেলেন, এবং তার সঙ্গে ওই যে তান্ত্রিক বাবার যে শিষ্য, ঠিক আছে, ও ছিল ওখানে, ও বাবার সঙ্গে ক্রিয়ায় বসেছিল। বলে তোমরা দুজনেই যাও, ওর সঙ্গে যাও, কিন্তু ক্রিয়াটি করবে তুমি, কারণ ও কিন্তু পূর্ণাভিষিক্ত ছিল না আর কি, যে ওই বাবা যে আমাদেরকে ট্রেনে কথা হয় আর কি, ও কিন্তু পূর্ণাভিষিক্ত ছিল না। সেই জন্য বাবা বললেন যে তুমি কিছু করবে না, তুমি ওর সঙ্গে থাকবে শুধু, আর কেউ ডাকলে সাড়া দেবে না, এক ডাকে কাউকে সাড়া দেবে না। কেউ যদি এর মধ্যে ডাকে, উঠোনটা অনেকটা বড়, ওদের একটু জঙ্গল মতো আছে, অনেকটা গাছ টাছ আছে, কেউ যদি ডাকে তুমি কিন্তু সাড়া দেবে না, এক ডাকে সাড়া দেবে না। তো সেখানে যাওয়ার পর ও একটি কৌটো পায়, যেটা নিয়ে আসে নিজের দিয়ে। আমি কিন্তু দেখে চমকে যাই কৌটি দেখে। কৌটোটা রূপোর একটি, মানে পান রাখার যে কৌটো হয় জানো তো, অনেকে পান সেজে রাখে, ঠিক আছে, ওই টাইপের একটি কৌটো, সুন্দর দেখতে। সেই কৌটোটি বদ্ধ করে রাখা, এবং তার উপর দিয়ে হলুদ সুতোকে চারদিক থেকে বাঁধা, আচ্ছা, এবং এমন ভাবে বাঁধা যেন খোলা যায়, এরকম বাঁধা। তো সেটাকে ওখানে আবার রেখে, এবং তার উপরে বিশেষ ক্রিয়াদি শুরু করেন বাবা, সমস্ত কিছু কাজ করে। ডিটেল আমি আর বলছি না, ক্রিয়া করা হচ্ছিল ওইখানেতে। করার পর একটা সময় আসে, যে সময় ওটা বন্ধন মুক্ত করার ক্রিয়া হয়। সেই ওই সুতোটিকে একটা একটা করে বাবা মন্ত্র বলছেন, আর ওই সুতোটিকে খুলছেন। খুলে এবার বাবা ওইটা থেকে পুরো কৌটোটাকে খুললেন। খুলতে তুমি মানে কি বলবো, মানে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। মানে ঘরের মধ্যে একটা হঠাৎ করে হাওয়া ভীষণ ভাবে এলো, হোমের যজ্ঞর আগুন দুলতে শুরু করলো, এবং যেন মনে হবে যেন ওই কৌটোর মধ্যে অতটা হাওয়া লুকিয়েছিল।
ওরকম হলো। হওয়ার পর মানে ওখানে যাওয়ার পর এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বাইরে, অর্থাৎ জানালা দিয়ে দেখতে পাচ্ছি বাইরে কেউ একজন দাঁড়িয়ে রয়েছেন, যাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। বাবা এখান থেকে দূর থেকে বলছে, তোমার কোনো কষ্ট আছে? আমরা সবাই চুপ, আমরা প্রত্যেকে চুপ, সাইডে বসে আছি, প্রত্যেকে চুপ। বাবা তখন ওকে বলছে যে তোমার কি কোনো কষ্ট আছে? তখন মেয়েটি কোনো কথার উত্তর দিচ্ছে না। বাবা আবার বললেন যে তোমার কি কোনো কষ্ট আছে? এবার একটু জোরে বললেন ভয়েসটা করে। তারপরে আবার একবার বাবা তৃতীয়বার, তখন দ্বিতীয়বারে উত্তর দিল না, তৃতীয়বারে বাবা দাবড়ি মেরে যেটাকে বলে, তোমার কি কোনো কষ্ট আছে? এইরকম একটা ভয়েস দিয়ে উনি চেঁচিয়ে বললেন। বলার পর মেয়েটা ঘাড় নাড়লো, শুধু ঘাড় নাড়লো। বাবা তখন আবার শান্ত হয়ে বললেন, তোমার সমস্ত কিছু কষ্ট আজকে যাতে আমরা লাঘব করতে পারি, তোমাকে মুক্তি দিতে পারি এই অভিশাপ থেকে, তুমি কি চাও এই মুক্তি পেতে? তবেই কিন্তু আমি এই কাজ সফল হব, নাহলে কিন্তু সফল হব না। আমি যেখানে কাজ করছি, তোমার যদি ইচ্ছা থাকে তবেই কিন্তু এটা সফল হবে, নাহলে কিন্তু সফল হবে না। তখন ওই মেয়েটি আবার মাথা নাড়ায়, মানে সম্মতি জানায় যে হ্যাঁ আমি এই অভিশাপ থেকে মুক্তি হতে চাই, এটা বোঝা যায়। এই ঘটনা কিন্তু আমি দেখতে পাচ্ছি, তুমি ভাবতে পারছো এখানে ঘরের মধ্যে প্রায় 7 থেকে 8 জন আছে, প্রত্যেকে ঘটনাটা দেখছে। এবার আমি তো দেখে চিনতে পারছি ওই চুড়িদারটি দেখে, কারণ ওই চুড়িদারটি তো ওই পরেছিল যাকে আমি নিয়ে এসেছিলাম, লিফট চেয়েছিল, আমি নিয়ে এসেছি। এবার আমি তখন ভাবছি আমি পাগল না, আমার মানে আমি এটা অন্য জায়গায় রয়েছি, না আমি কি দেখছি, না আমি ভুল দেখছি, কি হচ্ছে এরকম ঘটনাটা। মানে এর আগে আমি তো এরকম ঘটনা আমি যা দেখেছি, হাওয়া দেখেছি বা চমকে যাওয়া দেখেছি, গন্ধ শুকেছি বা হঠাৎ করে ভয় পেয়ে যাওয়া, ছাওয়া, শ্যাডো এইসব দেখেছি। কিন্তু আমি রীতিমতো একজন কাউকে অবয়ব দেখতে পাচ্ছি দূর থেকে, এবং সে রীতিমতো কমিউনিকেট করছে আমাদের সঙ্গে, বাবার সঙ্গে। এইবার কি হলো, এবার বাবা বললাম ঠিক আছে, তোমার যখন সম্মতি আছে আমি চেষ্টা করছি তোমাকে এই জায়গা থেকে মুক্তি দেওয়ার, কিন্তু তুমি এই জায়গায় আর কোনোদিন ফিরে আসবে না। তোমার যে জায়গা গন্তব্য সেখানে তুমি চলে যাবে, এখানে তুমি থাকবে না। আর এখানে এই বাড়িটিতে কোনো রকম ভাবে যেন কোনো রকম আর তোমার কোনো স্পর্শ না হয় বা কোনো কিছু না হয়। আর এই পাড়া বা এই সমস্ত মানুষগুলো তোমার প্রত্যেকে ভালো চায়, কাউকে তুমি কিন্তু কোনো রকম ভাবে কোনো আর বিরক্ত বলো বা অসুবিধে বলো তাকেও ফেলবে না, এটা আমার তোমার কাছে অনুরোধ রইল। বলতে বলতে বাবা আবার নিজের কাজে যোগ দিয়ে আবার যোগে আহুতি দেওয়া শুরু করলেন। এর মধ্যে অনেকটা তো আগুন নেমে গেছে, অনেকক্ষণ ঘি দেওয়া হয়নি আহুতি। বাবা আবার ওই কুশি করে আবার এক কুশি ওই ঘি দিলেন, আবার আগুনটা জ্বলতে শুরু করলো ভালো করে। বাবা আবার পরবর্তী ক্রিয়া শুরু করলেন। শুরু করার পর ক্রিয়াদি চললো ওখান থেকে। তুমি বিশ্বাস করবে না, ওখানে যে একটা বদ্ধ ব্যাপার ছিল, আস্তে আস্তে বদ্ধ ব্যাপারটা আমরা ফিল করছিলাম যে কেটে যাচ্ছে। মানে একটা জায়গায় ঘরের মধ্যে এসি বন্ধ থাকলে, তারপর এসি চালালে যেমন আস্তে 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 একটা কুলনেস তৈরি হয়, চিল্ড ব্যাপার তৈরি হয়, ঠিক সেখানে তো একটা বদ্ধ ব্যাপার কেটে এটা যেন খোলা ব্যাপার তৈরি হচ্ছে আবহাওয়া, সেটা আমরা প্রত্যেকে ফিল করতে পারছিলাম। একদম ভীষণভাবে চেঞ্জেস হচ্ছে, ভীষণভাবে পরিবেশ মুড চেঞ্জ হচ্ছে আমাদের, আস্তে 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 পুরো ব্যাপারটা যেন একদম সুন্দর তৈরি হলো। তারপরে আমরা যেটা পেলাম সেটা আমাদের কাছে মানে খুবই প্রাপ্তি আর কি, যেটা বলে সেটা হচ্ছে একটু সুন্দর মিষ্টি ফুলের গন্ধ, যেটা আমরা পেলাম, যেটা কিছুটা হাসনুহানার মতো গন্ধ। সেই মিষ্টি গন্ধে চারদিক ভরলো। ভরার পর বাবা আস্তে আস্তে পূর্ণাহুতি দিলেন। পূর্ণাহুতি দেওয়ার পর পুরো ক্রিয়াদি শেষ হলো। শেষ হওয়ার পর সকলের শান্তি জল দেয়া দিয়ে পর ওই যে যজ্ঞের ভস্য বাবা বললেন এটা 3 দিন পর ভস্যটি যেটি করতে বললেন সেটি করে দিতে বললেন, নির্দেশ দিলেন ওই মহিলাকে। দিয়ে বাবা বললেন তুমি, তোমার সঙ্গে এই বিষয়ে কালকে সকালে কথা বলবো, আর আমি কালকে তো বিকালে এখান থেকে ফিরে যাচ্ছি, তুমি কালকে সকালে এসে আমার সঙ্গে দেখা করো, আশা করছি আর এখানে কোনো রকম ভাবে কিছু হবে না। বলে বাবা ওখান থেকে সমস্ত কিছু পূজা পাঠ মিটে যায়, আমরা ফিরে আসি। রাত্রিবেলা সকলে খুব খুশি, খুব আনন্দিত হয়ে যাবে ঘটনাটাতে, এবং আকস্মিকতা রয়েছে অনেক কিছু ভাবে। আমি তো বারবার আলোচনা করছি, বাবাকে জিজ্ঞাসা করার চেষ্টা করছি যে আচ্ছা ওটা কি হলো, ওটা দেখলাম, ওটা কি সত্যি ছিল, ওটা ছিল, এটা ছিল, নানা রকম আমি প্রশ্ন করছি। বললো হ্যাঁ ওটা তো ঠিক ছিল, ওটা তুমি যা দেখেছো তাই ঠিকই দেখেছো, সম্পূর্ণভাবে ঠিক দেখেছো, এবং এই ঘটনা হয়েছে। আর এর কারণ পরে আমি তোমাকে শেখাবো বা বলবো এই ঘটনাগুলি কেন হয় বা কি জন্য হয়, কিভাবে রিমুভ করতে হয়, এসব পরে তোমাকে বলবো। কালকে ভদ্রমহিলা আসুক আগে। তো ভদ্রমহিলা পরের দিন সকালবেলা এলো। আমরা ওই দিন একটু লেটে উঠেছিলাম ঘুম থেকে। পরের দিন ভদ্রমহিলা এলেন। আসার পর ভদ্রমহিলার চোখে মুখেও একটু মানে প্রশান্তির ছাপ ছিল, একটা খুশির ছাপ ছিল। সেই দিন রাত্রে ভদ্রমহিলার বাড়িতে ওনার মানে বোন এবং ওনার বোনের হাজবেন্ড ওনারা এসেছিলেন, কারণ একা তো উনি থাকতে পারবেন না, এবং ওনারাও সঙ্গে এলেন। তো বাবা বললেন দেখো তোমাদেরকে আমি একটা বলছি, তোমরা এখানে কিছু হবে না, তোমার ঠিক কিছু সমস্যা কিছু হবে না, কিন্তু তুমি এই বাড়িতে একা থেকো না, তুমি তো একা, তোমার ছোট মেয়ে এখানে থাকে না, তোমার ছোট মেয়ে
সে অন্য জায়গায় থাকে, পড়ছে, সেই জায়গায় সে চলে যাচ্ছে, তুমি এখানে একা থেকো না। তুমি হয় তোমার অন্য জায়গায় চলে যাও, বা তুমি অন্য জায়গায় বাড়ি নিয়ে নাও, বা এই বাড়িটি বিক্রি করে দাও, এটা করো। তুমি এখানে একা অন্তত থেকো না। আর নাহলে এই বাড়িটি রেখে দাও, রেখে দিয়ে তুমি তোমার বোনের কাছে থাকতে পারো গিয়ে, বা তোমার মেয়ের কাছে সেখানে ফ্ল্যাট নিয়ে থাকতে পারো। এটা করো, তুমি একা এখানে থেকো না। কারণ তুমি একা থাকলে তোমার মেন্টাল একটা সমস্যা তৈরি হতে পারে। তুমি আস্তে আস্তে এই সমস্ত ঘটনা কাল পর্যন্ত যা যা ঘটেছে, তুমি সেইগুলি পুরো ভাবতে শুরু করবে, তোমার মেন্টাল সমস্যা তৈরি হতে পারে। তাই এই সমস্যা থেকে যাতে তোমার আরো প্রবলেম না হয়, তুমি এই জায়গায় থেকো না, আমার একটা সাজেশন থাকবে। আর তোমার এই নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা কিছু হবে না, আর এই জায়গায় কিছু হবে না বলে তখন ভদ্রমহিলা বাবাকে পা ধরে খুব কান্নাকাটি করেন। কান্নাকাটি করার পর বাবাকে কিছু দক্ষিণা দেন। তারপরে আমরা ওখান থেকে বিকেলের ট্রেন ধরে ফিরে আসি। ফিরে আসার পর তখন বাবাকে জিজ্ঞেস করি, আচ্ছা ওখানে কি আর কিছু সত্যি কিছু হবে না? বলছে না, ওখানে কিছু হবে না। ওর যে গন্তব্য ছিল যে জায়গায়, সেই জায়গায় সে জায়গায় চলে গেছে। ওকে যেখানে বদ্ধ করে রাখা হয়েছিল, এবং ওর তো বিনা সম্মতিতে ওখানে থাকতে চায়নি, এবং ওর জীবনটাই ও শেষ করে দিতে চাইছিল ওই বাড়িতে অশান্তি নিতে পারছিল না বলে। সে কেন ওখানে যেতে থাকবে? কেন ওই পাড়ায় সবাইকে ভয় দেখাবে? তুমি এটা ভাবো যে কেন ভয় দেখাবে ওখানে? সে তো ওখানে থাকতেই চাইছিল না, অশান্তির মধ্যে, ওই পরিবেশের মধ্যে। সে মৃত্যুর পর কেনই বা ওখানে থাকতে চাইবে? তাকে তো ওখানে জোর করে আটকে রাখা হয়েছে। আর ওদের এত বছর ধরে প্রেত চর্চার যে ইতিহাস, বা প্রেত চর্চার যে, বা প্রেত চর্চা বলো, বা কি বলবো, যে কুপ্রথা, মানে জিনিস চর্চা করা, এটার জন্য নিজেরা তো ভুক্তভোগী। ওর বাবাও তো এইভাবে মারা গেছিল সম্ভবত। তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু জানলাম, শুনলাম। শোনার পর এই ঘটনা, এই ভয়ঙ্কর ঘটনা এখনো পর্যন্ত প্রায় তোমার বছর 1.5 হয়ে গেছে এই ঘটনার। আর কোনো কিছু সমস্যা নেই। ওই ভদ্রলোকের ব্যবসার যে বললাম, ওর মন্দা চলছিল, গাড়ির বিজনেস, ওর খুব ভালো গাড়ির বিজনেস চলছে। আর ওই ভদ্র মহিলার যে মেয়ের কাছে কলকাতায় ফ্ল্যাট, ও মেয়ের কলকাতায় পড়াশোনা করে, ও কলকাতাতেই ফ্ল্যাট নিয়ে থাকে। বেহালার কোন একটা জায়গায় ওরা ফ্ল্যাট আছে, সেখানে মেয়ে ভদ্রমহিলা থাকে। আর ওখানে মাঝে মধ্যে ওরা ছুটি কাটাতে শিলিগুড়ি যান। আর ওই পাড়ার মধ্যেও কোনো রকম কেউ ভয় পান না, কোনো রকম ভাবে, আর কোনো সমস্যা কিন্তু নেই। এই যে খাবারটা নিয়ে যেত ওই ভদ্রলোক, আর বেরিয়ে যখন খাবারটা নেই, এটার ব্যাপারটা কি ছিল? এটা হচ্ছে ওই যে খাবারটা নিয়ে গিয়ে ও আগে যখন নিয়ে যেত, তখন ওই যাদেরকে নিয়ে আসতো, তারা তো খেতে চাইতো। তুমি দেখবে পিণ্ডদান করার একটা ব্যাপার থাকে। পিণ্ডদান মানে পূর্বপুরুষকে খাওয়া দেওয়া বা খেতে দেওয়া, তারা তো অভুক্ত থাকে, জল খাওয়ানো, এই সমস্ত একটা ব্যাপার থাকে। এবং ওই যে প্রেতগুলোকে যে আগে আহ্বান করতো, ওর মেয়ের কথা বলছি না, তার আগে যাদেরকে ও প্রেত চর্চা করে আহ্বান করতো, তারা তো এসে খেতে চাইতো আগে। তারা সবার আগে এসে খাবার চাইবে, তারা অন্য কিছু চাইবে না। তারা বলবে আমাকে খেতে দাও, জল দাও, এটা চাইবে। এটা আমি যতদূর শুনেছি বাবার কাছ থেকে। বাবা বললেন যে এটা হচ্ছে রুল, মানে এটাই ঘটে, যে কেউ যদি প্রেতকে আহ্বান করে নিয়ে আসে সেই জায়গায়, প্রেত এসে কিন্তু এই আমাকে এ খুন করেছে, আমাকে ও খুন করেছে, আমার সঙ্গে এই হয়েছে, এটা বলবে না। তাদের প্রথম কথা হবে আমাকে খেতে দাও। সেই জন্যই তাদেরকে ও প্রথমেই খাবার দিয়ে রাখতো, খাবার দিয়ে ওই খাবারগুলো নিয়ে যেত। ও প্রেতেদের খাবার, মানে প্রেতের এঁটো খাবার, ওই পাতাগুলিকে ওই ভদ্রমহিলা এতদিন ধরে তুলে আনতো। কত বড় সাংঘাতিক ঘটনা! আমি তোমাকে বলছি, এখনো আমার রীতিমতো আমি ওই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে আমার। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই এপিসোডটা শুনে আপনারা কি ভয় পেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার সাথে এরকমই একটা ভৌতিক ঘটনা, এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ার করতে চান, ঘটনাটা লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করুন। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। এবং অবশ্যই আজকের এই ঘটনাটা শেয়ার করে দিন আপনার বন্ধু এবং পরিবারের মধ্যে। তাহলে চলুন, দেখা হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি ঘোষলি কল রেকর্ডিং শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।